আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আজকে আমরা কথা বলবো বায়ার বায়ার কিভাবে পেতে হয়, বায়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, বায়ারকে কিভাবে স্যাম্পল উপস্থাপন করতে হয়, বায়ারের সঙ্গে ফার্স্ট মিটিংয়ে আপনার অ্যাপ্রোচ এবং আপনার টার্গেট কি কি থাকা উচিত। এরকম বেশ কিছু ছন্নছাড়া বিষয় নিয়ে কথা বলবো, বাট পুরা ভিডিওটা যদি মুভি দেখার মতো ফার্স্ট টু লাস্ট না টেনে টেনে মন দিয়ে দেখেন, তাহলে ভিডিওটা দেখার পরে আপনি হয়ে যাবেন বস। যদি কিনা আপনি এটাকে আপনার অভ্যাস এবং আপনার অ্যাটিচিউডের মধ্যে অথবা আপনার কর্মদক্ষতার মধ্যে এটাকে রপ্ত করতে পারেন, তাহলে আর্মিতে একটা কথা বলা হয়, এক বন্দুক এক গুলি এক শত্রু, ডু অর ডাই। হয় করো নয় মরো, অর্থাৎ হয় হারো নয় জেতো। তো এই যে বিষয়টা আপনার মধ্যে হিউজভাবে ডেভেলপ করবে এবং আপনার সেলস পাওয়ার, একটা পণ্য বিক্রি করার যে শক্তি, এটা হিউজ পরিমাণ ডেভেলপ করবে। তাহলে আসেন আমরা মন দিয়ে কথাগুলো একটু শুনি এবং সেখান থেকে প্রয়োজনে একটা ডায়েরি অথবা একটা খাতা কলম কাছে নেন, নোট করেন যে কোন কোন পয়েন্টে কথা বললাম। হতে পারে কথা বলতে যে দুষ্টামি করতে পারি, কথা বলতে যে হাস্যকর কথা বলতে পারি, কথা বলতে যে প্রাসঙ্গিক অথবা বিভিন্ন দুর্নীতি অথবা খারাপ বিষয় চলে আসতে পারে। তো আমার কথাবার্তা তো খুব খাস, তো এটা কিছু মনে করবেন না, বাট যেটা শেখাই খুব মন দিয়ে শিখবেন। আসেন তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, আপনারা অনেক মোটিভেশনাল ভিডিও দেখেন। মোটিভেশনাল ভিডিওগুলোতে কি করা হয়, আপনাদের মানসিক শক্তি যোগানো হয়। একদম জিহ্বার কিভাবে ব্যায়াম করতে হবে, গলার কিভাবে ব্যায়াম করে গলার স্বরটাকে স্ট্রং করতে হবে, সেখান থেকে শুরু করে একবারে একটা কলম বিক্রি করা পর্যন্ত আপনাদের শিখিয়ে দেওয়া হয়। যে সেল মি এ পেন, বোধহয় সেলসের উপরে সব থেকে ফার্স্ট এবং খুব কমন একটা ভিডিও, সেল মি এ পেন, তুমি আমার কাছে একটা কলম বিক্রি করে দেখাও। তো ওখান থেকে যেসব মোটিভেশনাল ভিডিও করা হয়, ডেফিনেটলি অনেক মোটিভেশনাল ভিডিওতে অনেক ভালো কিছু আছে, শিক্ষণীয় আছে। আবার মোটিভেশনাল ভিডিওর নামে ঠাট্টা ফাজলামি ইয়ার্কির অভাব নাই এবং ওখান থেকে আসলে কিছু শেখা যায় না, বরঞ্চ যে ওই ভিডিওগুলো দিতে থাকে সে টাকা কামাই করতে থাকে আর সমাজে ভাইরাল হতে থাকে, কিন্তু আপনার লাভের লাভ কিছু হয় না। এখন একটা মোটিভেশনাল ভিডিওতে যদি বলা হয় আপনার বডি ল্যাঙ্গুয়েজটা একটু দোদুল্যমান থাকতে হবে, যেন কাস্টমারের নজরটা আপনার দিকে থাকে। তো এই দোদুল্যমান ব্যবস্থাটা কিভাবে থাকে, এই যে আমি যে কথা বলতেছি আমার একটু বডি নড়তেছে, তারপর আমরা যখন কাউকে সরি বলি, যেমন শাহরুখ খান যখন অভিনয় করে, আরও 10 জন যখন অভিনয় করে, দেখা যায় এক্সপ্রেশন চেঞ্জ হয়, কখনো চোখটা একটু ছোট হয়ে যায়, আবার যখন রাগ করে তখন চোখ বড় হয়ে যায়, বুরু ডানে বামে চলে যায়, কত 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 বিষয় থাকে না। যেমন মারামারি করার আগে রকে ভেবে বুরু উঁচু করে দেয়, মানে সে একটা ক্ষোভ দেখায়। তো আপনার ফেসটা হলো আপনার মন এবং আপনার কর্মকে উপস্থাপন করার জন্য চমৎকার একটা বিষয়। তো আপনি যখন কথা বলছেন তখন কিন্তু আপনার মুখটা ঘুরছে, নড়ছে, ঠোঁট নড়ছে, ঠিক আছে? এভাবেই তো মানুষ কথা বলে। কিন্তু আপনি যদি এভাবে কথা বলেন, আপনি কেমন আছেন, ভালো আছেন, কি খেয়েছেন, এভাবে যদি কথা বলেন, তাহলে জিনিসটা কি দেখা যায়, রোবটের মতো দেখা যায়। তো যখন সংবাদ উপস্থাপন করা হয়, সংবাদ পাঠক অথবা পাঠিকাদের যখন ট্রেনিং দেওয়া হয়, তাদের বলা হয় যে বি ফ্লেক্সিবল। অর্থাৎ আপনি যখন একটা কথা বলছেন, কথার মধ্যে যেন বোঝা যায় একজন মানুষ কথা বলছে এবং আপনার মধ্যেও কেউ একজন মারা গেছে, একটা সংবাদ পাঠ করছেন, আপনার ফেস দেখে যেন বোঝা যায় যে আপনিও শোকাহত। কিন্তু শেখানো হলো ওইটা। আর সংবাদ পাঠিকারা কি করে অথবা পাঠকরা কি করে, টিভি চ্যানেল খুলে দেখবেন, একটা সংবাদ পড়ছে, কিছুক্ষণ পরে এরকম একটু নড়ে বসে, কিছুক্ষণ পরে একটু নড়ে বসে। এই যে নড়ে যে বসলো, এই নড়ে বসার মিনিংটা কি?
তাকে বলা হয়েছে এক্সপ্রেশন দেওয়ার জন্য। যেমন আমি কথা বলতেছি, কথার মধ্যে এক্সপ্রেশন দিচ্ছি, কখনো ঘাড় উঁচু হচ্ছে, কখনো হাত নাড়ায় বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, কখনো এরকম মুখ নাড়াচ্ছি। দিস ইজ কল্ড এক্সপ্রেশন। যখন যে কথা, সেই কথাটা মানুষের ব্রেনে ঢুকানোর জন্য আপনাকে ফেসের মাধ্যমে কখনো ভালোবাসা দিতে হচ্ছে, কখনো গাম্ভীর্য দিতে হচ্ছে, কখনো বকা দিতে হচ্ছে, কখনো কি করতে হচ্ছে, কখনো আপনাকে একটা স্মাইল দিতে হচ্ছে, তাই না? এটাই তো। কিন্তু আমি আপনার সঙ্গে কথা বলছি, ভাই কেমন আছেন, ভাই ভালো আছেন, এটা কি কোনো এক্সপ্রেশন হলো? এটা কি শেখানো হয়? কিন্তু সংবাদ যারা পাঠ করছে তাদের মধ্যে জিনিসটা লক্ষ্য করে দেখেন। তাহলে যারা সংবাদ পাঠ করছে তারা তো আর অশিক্ষিত কেউ না, রাইট? একদম অশিক্ষিত গ্রামের বস্তি থেকে অথবা কোনো একটা বস্তি থেকে তো তাকে তুলে নিয়ে আসেনি। তাকে শিক্ষা দেওয়ার পরেও তার ডেভেলপমেন্ট যদি এইটা হয়, তো আর অন্যান্য তার থেকে আর একটু নর্মাল সাধারণ মানুষের শিক্ষার মানটা কি আর বোঝার মানটা কি সেটা বুঝতে হবে। আর এই কথাটাই যদি বুঝতে পারেন, তাহলে ওই মোটিভেশনাল ভিডিওতে কাস্টমারের নজর আকর্ষণ করার জন্য এরকম এরকম করা, এরকম এরকম করা, নাচানাচি করা, ঢং করা, এসব ঢং আপনার বন্ধ হয়ে যাবে। কারণ আপনাকে যে জিনিসটা শেখানো হচ্ছে সেই জিনিসের যে ইন্টেলেকচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার নাই। ইউ আর জাস্ট আ ফাকিং বুলশিট। এবং যে আপনাকে শেখাচ্ছে সেও আর একটা থার্ড ক্লাস, কারণ সে আপনার ভিতরে এটা ঢুকাই দিতে পারছে না। তাহলে সেই শিক্ষক হলো কিভাবে? এখনো পর্যন্ত গ্রামগঞ্জে যখন যাই তখন গ্রামের একদম অভাবী জীবনের প্রথম শিক্ষকের পায়ে সালাম করে তারপরে বাড়িতে ঢুকি, সবার আগে তার বাসায় চলে যাই। আর শিক্ষক বুকের মধ্যে জড়ায় ধরে হাউমাউ করে কান্না করে যে বাবা কতদিন পরে দেখা, তুমি সকালে কি কিছু খাইছো? একটা আপেল খাইছো, একটা কলা কি খাইছো? তুমি তুমি তো অনেক কষ্ট করতেছো, একটা কলা খেও বাবা, তাহলে তোমার এই শরীরের দুর্বলতা একটু কাটবে, শরীরে উপকার হবে। শিক্ষক এখনো এই মেয়ে বিয়ে দেওয়ার বয়স হয়ে যাচ্ছে, এখনো এরকম একটা স্টুডেন্টকে পেয়ে মানে ছোট বাচ্চার মতো আচরণ করে শিক্ষক, আর দুইটা কথা বলে হাউমাউ করে কান্নাকাটি করে। আর এখনকার শিক্ষকরা স্টুডেন্টরা জুতা দিয়ে চড়াইতে চাচ্ছে, কারণ এখনকার শিক্ষকের মধ্যে আসছে ব্যবসায়ী শিক্ষক, যে ওই স্কুলের থেকে খাতা না কিনলে পরীক্ষা দিতে পারবে না। এখনকার শিক্ষক জন্ম নিচ্ছে পান্না মাস্টার হয়ে। এখনকার শিক্ষক ওই স্টুডেন্টে পড়াইতে পড়াইতে হুজুর স্যার আরো একটা বিয়ে করে ফেলছে, অথবা মেয়েরে প্রেগনেন্ট বানায় ফেলছে, 2 দিন পরে এলাকার লোকজন ধরে তারপরে শিক্ষকরে বিয়ে, হুজুরে বিয়ে দিয়ে দিছে তার স্টুডেন্টের সাথে। স্টুডেন্টে বোরকা পরা, উনিও হুজুর। তাহলে দেখেন, এটা আমি তো ইসলাম ধর্মে জন্মগ্রহণ করা মানুষ, ইসলাম ধর্মের ফলোয়ার, হয়তোবা আমি ফলো করতে পারি না, তা আমি আমার ধর্ম নিয়ে কেন খারাপ কথা বলবো? কারণ সমাজে এরকম অসংখ্য উদাহরণ জন্ম নিচ্ছে লজ্জাকর ভাবে। এখন যে বল করে তাকে যদি বলার বলেন, আর এরপরে যদি ওই সমসাময়িকভাবে ব্যাটার বলে বলা শুরু করে দেন, তাহলে বুঝতে হবে এখানে শিক্ষার অনেক প্রবলেম আছে। ব্যাটসম্যান তো ব্যাটসম্যান, সে বাদুন না, বাট ব্যাটসম্যান কি ব্যাটসম্যান বলতে হবে। যেমন আপনারা বিরোধী দলীয় নেতা বলে ফেলছিলেন, মানে বডিতে দেখা যাচ্ছে খালেদা জিয়া, আর বাস্তবে ভাষায় বলতেছেন বিরোধী দলীয় নেতা। তা মানুষ দেখতেছে শরীরটা হচ্ছে নারী, আর ওপাশে সংবাদ পাঠিকে বলতেছে নেতা, তাহলে কি ইনি নারী না পুরুষ না হিজড়া? অর্থাৎ একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনার হিজড়া বানায় ফেলতেছেন সংবাদপত্রে, টিভির সামনে বসে সারা বিশ্বের কাছে। আপনারা জেন্ডারই শেখেন নাই, অথবা এত আধুনিক জেন্ডার, এত আধুনিক প্রমিত বাংলা ব্যাকরণ আপনারা শিখছেন যে শেখার মধ্যে এখনো সংবাদের মধ্যে বলেন যে মিনিকেট চাল, মিনিকেট নাকি মিনিকাট, সব থেকে বাজে মানের চালটাকে কেটে ছোট চালের মতো পরিণত করাকে বলা হয় মিনিকাট। তো অনেকে আছে মিনিকেট চালের খাওয়া বুদ্ধি, অথবা মিনিকাট ছাড়া ভাত খাই না, বিশাল বড় সমাজের জ্ঞানী গুণী অথবা দাম্ভিকতাপূর্ণ ব্যক্তি, যে মিনিকাট ছাড়া ভাত খায় না। ভাই আপনি মিনিকাট খান মানে চালের জগতে সবচেয়ে থার্ড ক্লাস চালটা আপনি খান। এটা বোঝার মতো কমন সেন্স কি আপনার আছে?
নাই তো। এখনো আমের সিজনে বলে যে এত টন আম ওষুধ দেওয়ার কারণে ওই কি ভ্রাম্যমাণ আদালত অমুক জায়গা থেকে অমুক ল্যাংড়া আম সব বাজেয়াপ্ত করছে। যে আমটার নাম ন্যাংড়া সেটাকে ল্যাংড়া বানায় ফেলতেছে। এই যে হিউজ 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 প্রবলেম, এগুলো আসলে খুব চোখে লাগে। ইন্টারন্যাশনাল মিডিয়াতে যারা এডিট করা সভ্য সমাজের ভিডিও করে তাদের কাছ থেকে ভুলগুলো অ্যাকসেপ্টেবল না। আমি যেমন র ভিডিও করি, কোনো এডিট ছাড়া, কোনো কিছু ছাড়া, পার্সোনাল ব্লগ, এখানে আমার যা মন চায় করতে পারি, যদি কিনা সেটা সমাজের জন্য ক্ষতিপূর্ণ না হয়। বাট আমি যদি এটাকে ওরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মে যদি আসতাম তাহলে তো প্রবলেম হয়ে যেত। আমি যেভাবে কথা বলি ওটা আমাকে মানাতো না, অ্যাকসেপ্টেবল হতো না। মার্কেটে সমাজে যত রিল, টিকটক ভিডিও, ভাইরাল যত যা হচ্ছে সব বন্ধ হয়ে যেত, সবগুলো মামলা খেয়ে যেত। কারণ এটা গ্রুপটাই হচ্ছে পার্সোনাল ব্লগ, সো এখানে কথা বলার কিছু নাই। যদি কিনা সেটা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিপূর্ণ না হয়, কারো কোনো কথায় সমাজের ধ্বংস নেমে না আসে, অথবা ধর্মের ধ্বংস নেমে না আসে, অথবা মানব কল্যাণ অথবা পৃথিবীর কোনো সৃষ্টির কোনো ক্ষয়ক্ষতি না নেমে আসে, তাহলে তাকে মুক্ততা দেওয়া যায়। ভেরি সিম্পল থিং। তাহলে খুব মন দিয়ে বুঝেন, এই কথাগুলো কিন্তু বায়ার কিভাবে পাবেন তার আগে আপনাকে আমি তৈরি করে নিচ্ছি। আপনার যে বদ্ধ যে ব্রেনটা আছে, সেই ব্রেনটা আপনার পৃথিবীতে আপনি যা জানেন সব কিছু বন্ধ করে ফেলেন। আমি যেটা বোঝাচ্ছি সেই জিনিসটা আগে ব্রেনের মধ্যে, কোনো যুক্তি তর্ক কোনো কিছু, আমি একটা কথা বলছি, হ্যাঁ ভাই আপনি এই কথা বলছেন এইটা অমুক ভুল, এটা সঠিক, এটা অমুক, ভাই জয় হরি বল, অথবা ভাই এটা কোনোভাবেই মানতে পারলাম না, এই যে আপনার যে ব্যক্তিগত ওপিনিয়নগুলো, এই ওপিনিয়নগুলো সব থামান। কারণ শেখার সময় যদি আপনি শিক্ষকের থেকে বেশি বোঝা শুরু করেন, জীবনে কোনোদিন ভালো করতে পারবেন না। তাহলে আপনাকে কি শেখাচ্ছি সেটা আগে আপনার ব্রেনের মধ্যে নেন। তাহলে আপনাকে এই যে কমন সেন্সগুলোর কথা বলতেছি, এই কমন সেন্সগুলো সবার আগে আপনি একটু মন দিয়ে শুনেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, তাহলে আপনি যখন একটা ইন্টেলেকচুয়াল ব্রেন হচ্ছেন, এর অর্থ কি? আপনার কমন সেন্সটা কিছুটা ডেভেলপ করতেছে। অর্থাৎ আপনার ষষ্ঠ ইন্দ্রিয়, বলে না যে মেয়েদের সেন্স আরো একটা বেশি, যার কারণে বাবার থেকে মা একটু বেশি বোঝে, জামাইয়ের থেকে বউ একটু বেশি বোঝে, লাস্টে ওইটাকে আবার কিছু আপনার হালাল করে দেওয়ার জন্য বলা হয় মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে, মানে তাদের আরো একটা মানে তৃতীয় চোখ আছে, এক্সট্রা আর একটা চোখ আছে, যে চোখ দিয়ে সে আরো অনেক কিছু বুঝে পুরুষের থেকে। আর পুরুষের থেকে বুঝুক আর না বুঝুক, অন্তত নিজের জামাইয়ের থেকে একটু বেশি কিছু বুঝে। আর জামাই যদি বাইচান্স কোনো লস টস খায় তখন বলে আমি তো বলছিলাম তুমি এই কাজে নেমো না। ঠিক আছে? তাহলে এই যে সিক্স সেন্স যে বিষয়টা আছে, দুষ্টামি করে বলে না, যাই করে বলেন না কেন, সেন্সটাকে কাজে লাগাতে হবে। আপনার রাজনীতি থেকে শুরু করে, ধর্ম থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রিলেশন থেকে শুরু করে, পরিবারের দায়িত্ববোধ থেকে শুরু করে, বন্ধু বান্ধব, অফিস, সব জায়গাতে আপনার সার্টিফিকেটটা শুধু সেখানে ঢোকার জন্য একটা কোয়ালিটি, অথবা জয়েন্ট করার জন্য একটা কোয়ালিটি। বাট ওই পরিবেশে ঢোকার পরে সেখানে আপনার কমন সেন্স হচ্ছে সবচেয়ে বেশি আপনাকে সাকসেস এনে দিবে। পুঁথিগত বিদ্যা আপনাকে কিচ্ছু দিবে না। যে প্রবলেমগুলো বর্তমানে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের মধ্যে ম্যাক্সিমামটা দেখা যাচ্ছে, যে অল্প বয়সে এত পড়ার প্রেশার, বিশাল পাওয়ারের চোখে চশমা, এবং এমন এমন কথা বলে, ওর একটা সায়েন্সের জগতে আছে, তারপর একটা গেমের জগতে আছে, বা এমন একটা জগতে আছে, ওই জগৎটা চারপাশের জগতের কারোর সাথে কোনোভাবে যায়ই না। ইভেন পাশে একটা গেস্ট আসলে তার সাথে বসে যে আঙ্কেল কেমন আছেন, অনেকদিন পরে বেড়াতে আসছেন, আপনার শরীরটা কেমন আছে, খালাম্মা কেমন আছে, ভাইয়া আপু কেমন আছে, এই যে সিম্পল যে কথাগুলো আমরা সাধারণ মানুষরা বলি, শহরের বাচ্চা, তারপরে স্পেশালি ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চা টাচ্চা, তারা এইসব কার্টেসি অথবা এইসব সামাজিকতা অথবা এই বিষয়গুলো তাদের ব্রেনে হিট করে না। তো তারা রিয়েল লাইফে যখন আসবে অবশ্যই সমাজ থেকে তারা ধাক্কা খাবে।
পরিবার থেকে ধাক্কা খাবে, ম্যাচিংয়ের থেকে ধাক্কা খাবে, কারণ তার মধ্যে এই তৃতীয় যে সেন্সটা, এই সেন্সটা আর ডেভেলপ হচ্ছে না এবং ডেভেলপ হয় নাই। সেই বয়সে অথবা মাঝ বয়সে যখন সে মুক্ত হয়ে যাবে, পরিবারের শৃঙ্খলা থেকে বের হবে, তখন বাইরে বের হয়ে ধাক্কা খেয়ে খেয়ে যদি সেটা অ্যাডজাস্ট করে যদি ম্যাচিং করতে পারে, তাহলে সে সমাজে সাথে তাল মিলে থাকার মতো একটা সামাজিক জীবের মতো তাকে মনে হবে। তাছাড়া তাকে ওই সমাজের মধ্যে একটা উদ্ভট একটা বস্তুর মতো মনে হবে অথবা জীবের মতো মনে হবে, এবং সেও সমাজে যার সাথে কথা বলতে যাবে না কেন, কেমন যেন সবকিছুতে কেমন যেন মনে করবে যে না, এটা কেমন আনকালচার্ড, এটা তো অনলাইনে এটা দেখেছি, এটা তো ক্লাসে এইভাবে দেখেছি, আমার ফ্রেন্ড এটা এইভাবে করেছে। হ্যাঁ, তো রিয়েল লাইফে একটা কাজের বুয়ারেও যে সুন্দরভাবে বলবে যে বুয়া এইভাবে ঘরটা না মুছে ওইভাবে মুছেন, এইটুকুন বলার মতো কোয়ালিটিও তাদের তৈরি হচ্ছে না। তো সমাজে সার্টিফিকেট ইউজ তৈরি হচ্ছে। এখন আপনি আপনার দিকে তাকায় দেখেন, আপনি কে, আপনার মানুষের সাথে ম্যাচিং করার ক্যাপাসিটিটা কতটুকুন। অলরেডি 16 মিনিট ধরে কথা বলতেছি, বায়ার কিভাবে পাবেন সেটাকে বলার জন্য আগে আপনাকে তৈরি করে নিচ্ছি যে আপনি এবার আপনার নিজের দিকে তাকায় দেখেন, সমাজের 10 জনের সাথে মিলেমিশে চলার জন্য আপনি কে। আর আমাদের সমাজের সব থেকে থার্ড ক্লাস মানুষ হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রচন্ড খুঁতখুঁতে মানুষ, আর একজন হচ্ছে যার নিজের সেন্স নাই, মানুষের কথায় লাফায়। এই দুটা মানুষ যেখানে যাবে, যত ভালো মন নিয়ে যাক, যত ভালো কাজ নিয়ে যাক, যেভাবেই যাক না কেন, লাথি চড় গুতা, লস, ভোগান্তি, এগুলো ছাড়া তাদের জীবনে আর কিছু ঘটবে না। এগুলো তাদের জীবনে নন স্টপ চলতেই থাকবে। তাহলে আপনার মধ্যে যদি এরকম খুঁতখুতানি, অমুকে এইটা বলছে এইটাই সঠিক, অমুকরে বিশ্বাস করি সেইটা বলছে, দুনিয়া উল্টায় গেলে তাহলে এটা ভুল না, তাহলে ও যেটা বলছে ওইটাই করতে হবে। অর্থাৎ আপনি কি করতেছেন সেখানে আপনার নিজের কোনো সেন্স কাজ করতেছে না। সো আপনি সেখানে বঞ্চিত, তারপরে ধাক্কা খাবেন, মানসিক ধাক্কা খাবেন, এবং সব জায়গা থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং ডিস্টার্বড হয়ে যাবেন। লাস্টে কিছুই করতে পারবেন না, লাস্টে ঘরের মধ্যে খালি বসে থাকতেই মন চাবে। কারণ আপনার তখন চোখের মধ্যে রিয়েলিটি কাজ করতেছে না, বাস্তবতা কাজ করতেছে না। আপনার ব্রেনের মধ্যে তখন খালি গ্রামার কাজ করবে, লজিক কাজ করবে। আর যার ব্রেনে লজিক কাজ করে তার নাম রোবট, সে মানুষ না। মানুষের মধ্যে লজিক যতটা কাজ করবে, ইমোশনও ততটা কাজ করবে, কিন্তু রোবটের মধ্যে ইমোশন কাজ করে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোলগ সফটওয়্যার করে আসছি তো ভাই, খুব ভালোভাবে। এখন ইয়াং জেনারেশন যেভাবে এআই এর উপর লাফায় পড়ে, খালি বলে এআই বলাই বোধহয় একটা স্টাইল, যে এআই দিয়ে ভিডিও বানাই। বানাও তো ঘোড়ার ডিম। এআই এর জন্মদাতাকে, এআই এর টপ লেভেলের সারা বিশ্বকে চেঞ্জ করার মতো প্রোগ্রামারকে, সে কি বাংলাদেশের কোনো গর্ব কিনা তাইও তো জানো না। কি শিখলাম? তো বিষয়গুলো খুব হাস্যকর। ইয়াং জেনারেশন যখন এগুলো নিয়ে কথাবার্তা বলে, আমরা খালি শুনি ও আচ্ছা আচ্ছা তাই এআই দিয়ে এত কিছু করা যাচ্ছে, অমুক করা যাচ্ছে, তমুক করা যাচ্ছে। ঘোড়ার ডিম হচ্ছে। যেগুলো হচ্ছে সেগুলো নন কোয়ালিটি প্রোডাকশন। শেখ হাসিনার সাথে মোদিরে নাচায় দিয়ে দিচ্ছেন এআই দিয়ে, এইসব নষ্টামি শিখতেছেন। বাট এআইটা আবিষ্কার হয়েছে যে ভালো কাজটা করার জন্য, সেটা শিখতেছেন না। শিখতেছেন নষ্টামি, বদমাইশি, শয়তানি, দুষ্টামি, আর ওইটারে ভাইরাল করে টাকা কামাই করছেন। আর আপনার বাপ মা চিন্তা করছে আমার ছেলে কি কি সব কথাবার্তা বলে, বিশাল বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অথবা বিশাল এই যুগের একদম লেটেস্ট, খালি ফেসবুকের থেকে মাসে লাখ টাকা কামাই করে। তাই যদি না হয়, আমার দেশে নামাজ পড়া, মাথায় টুপি দেওয়া একজন বাবা, সে কেমনে সাপোর্ট দেয় তার ছেলে বুড়ো এক বেটির সাথে শুয়ে থাকবে, সেইখানে লাখ লাখ টাকা কামাই করবে, বাড়িঘর বানাবে, বাপ মারে একটু গাড়িতে করে ঘুরাবে। বাপ মা চিন্তা করছে আমার ছেলে যেন কি হয়ে গেছে, কিন্তু তার ছেলে যে একটা বেয়াদব হয়েছে, সারা বাংলাদেশের নিউ জেনারেশনকে বেয়াদব বানাচ্ছে, একটা সভ্যতাকে ধ্বংস করতেছে, বাংলা কথা একটা চরিত্রহীন জানোয়ার পয়দা হয়েছে।
কোনো সেন্সই নাই। ওপাশে মাথায় টুপি আছে, ওপাশে দাঁড়িয়ে আছে, ওপাশে মিডিয়ার সামনে যখন আসে পাঞ্জাবি পরে আসে। তা আমাদের দেশে এরকম বাবা মা আছে বলেই এরকম বাস্টার্ড সন্তান জন্ম নিচ্ছে। বুঝতে হবে আপনাদের। আমাদের দেশে এরকম থার্ড ক্লাস বাবা মা যে একটা প্রজন্মকে ধ্বংস করে ফেলতে পারে, এরকম বাবা মা আছে বলেই তাদের পেট থেকে এরকম থার্ড ক্লাস প্রোডাকশন বের হয়েছে। তাহলে অনেক কিছু বোঝার আছে। খালি একটা ওই ওয়াজ অথবা ধর্মীয় সবার কথা শুনে নিজের ভাইয়ের উপরে লাঠি দিয়ে বাড়ি মারবেন মাথায়, অথবা আপনার দলের নেতার কথা শুনে আর এক দলের মানুষকে একটা কোপ মেরে মাথাটা নামায় দিবেন, দল আপনাকে কি দিবে? মন্ত্রী বানায় দিবে? স্বর্গে পাঠায় দিবে? 2 দিন দিবে, পরের দিন ওই দলই আপনাকে খেয়ে ফেলবে। তাহলে কি কারণে আপনাকে যে ব্রেন ওয়াশটা করা হয়, সেই ব্রেন ওয়াশের ভিতরে ঢুকে আপনি অপরাধে জড়ান? তাহলে কেন জড়ান? কারণ আপনি একটা স্টুপিড, ইউ আর এ ফাকিং বাস্টার্ড, যার কারণে আপনাকে অন্ধ বানানো হয়। হয় ধর্ম অন্ধ, নয় গোত্র অন্ধ, নয় রাজনৈতিক অন্ধ, নয় আদর্শের অন্ধ, কিছু একটা অন্ধ বানানো হয় আপনাকে। এরপরে আপনাকে ব্যবহার করেই তারা তাদের ফায়দা লুটে। আর আপনি অথবা আপনার মতো 100 জন মিলে একটা গোষ্ঠী হয়ে যখন বিভিন্ন রকমের ভুল ত্রুটি এবং অন্যায় অপরাধ করতে থাকেন, তখন একটা সমাজ, একটা রাষ্ট্র পিছায় যায়। তাহলে 21 মিনিট 22 মিনিট হয়ে গেছে, এখনো বায়ার যদি খুঁজে পাই সেই কথা না বলে আপনাদের আগে শেখাচ্ছি হাউ টু বি এ হিউম্যান উইথ কমন সেন্স। কারণ কমন সেন্স যদি আপনার তৈরি না হয়, তাহলে আপনাকে যাই পড়াবো সব ওই বইয়ের ভাষার মতোই হবে, আপনাকে দিয়ে কোনো উন্নতি হবে না। তাহলে সবার আগে আপনাকে জানতে হবে আপনি একজন মানুষ, আপনি কোনো রোবট না। আপনার ইমোশন, লজিক এবং সমাজ এবং পরিবেশের ইফেক্ট সবগুলো কিছু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর এই কমন সেন্স, এই ডেভেলপমেন্ট যেদিন আপনার হবে, সেদিন দেখবেন আপনার গলার আওয়াজ কিছুটা নিচু হয়েছে। ঘাড়তাড়ামি, এই ঘাড় বেয়াদব যাকে বানায়, ঘাড়তাড়ামি, ঘাড় অনেক নরম হয়ে গেছে। কারণ তখন আপনার মধ্যে ম্যাচুরিটি, ইন্টেলেকচুয়ালিটি ডেভেলপ করতেছে। তখন আপনার মতো অভিভাবক হওয়ার মতো, একটা বংশের কাণ্ডারি হওয়ার জন্য, একটা পরিবারের কাণ্ডারি, একটা বংশের কাণ্ডারি, একটা দলের কাণ্ডারি, একটা রাষ্ট্রের কাণ্ডারি হওয়ার মতো শক্তি তৈরি হচ্ছে। আর এই শক্তিটা কি জানেন? ঠান্ডা মাথার হওয়া। অনেকে দেখবেন রাজনীতি যখন পোল্টি খায়, প্রচুর নেতা জন্মায়, মুই যে কি হনুরে, দেখায় দেব, ফাটায় দেব, হ্যান করে দিব, ত্যান করে দিব। অবশ্যই মাথায় রাখবেন, এরা কোনোদিন রাজনৈতিক নেতা হইতে পারবে না। কিছুদিন পরে এগুলো গুন্ডা বদমাইশ হবে, চাঁদাবাজি করে খাবে, পরের পেটে লাথি মেরে খাবে, জোর জুলুম করে খাবে এবং সমাজে অন্যায় অবিচারটাকে এস্টাবলিশড করবে। কারণ যে রাজনীতিবিদ, সে তার শক্তির কথা বলে না। একজন অরিজিনাল আল্লাহওয়ালা ব্যক্তি, যে আল্লাহ সাধনা করে, যে হুজুর, সে পীর, সে নবী, সে রাসূল, তার আচার আচরণের থেকে শুরু সব কিছু নমনীয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, পৃথিবীর শ্রেষ্ঠ মানব। এটাই তো বর্তমানে, হয়তোবা তার আসার আগে হয়তোবা ঈসা আলাইহিসসালামের সময় তার মানুষরা অন্যভাবে, তার ফলোয়াররা অন্যভাবে জানতো। বাট ঠিক এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষ যেটা জানে ইসলাম ধর্মের, তাও আবার সুন্নি, নট শিয়া, শুধু সুন্নিরা যেটা জানে, আল্লাহর সব থেকে প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং জীবনী যদি পড়েন, তার মধ্যে কত আদব কায়দা, নমনীয়তা, কত কিছু ছিল, প্রশংসার শেষ নাই।
কিন্তু তার জীবনী বেচে যেসব হুজুর অনলাইনে ব্লগ করে তাদের রব দেখবেন, তাদের আদব কায়দা দেখবেন, তাদের ঘাটতাড়ামি দেখবেন। তারা বিক্রি করে হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব কায়দা, বিক্রি করে বয়ান দিয়ে দিয়ে খায়। আর ব্যক্তি জীবনে তাদের আদব কায়দা, আচার আচরণ, চালচলন যদি দেখেন মনে হবে যে বিয়াদব আসছে কোথা থেকে। তা এখন ধর্মের কথায় যখন আপনার মাকে নিয়ে ওয়াজ করা হয়, নারীর সম্মান নিয়ে ওয়াজ করা হয়, তখন সবাই চিন্তা করে বাবা হুজুর কত সুন্দর করে বাপ মার জন্য দোয়া করছে, আমার তো বাপ মা মারা গেছে, আল্লাহ একটু মাফ করে দিও, একটু দান একটু বাড়ায় দাও। আর হুজুর যে ওয়াজটা করছে হুজুরের তো কলিজায় ঢুকে গেছে। অ্যাকচুয়ালি হি ইজ ট্রেন ফর দিস। তাকে এভাবে ট্রেন করা হয়েছে যে তুমি কিভাবে মানুষের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে ঠিক তার মধ্যে তুমি হিট করবা। আর ওই সময় খুতবার সময় যেন ওই মসজিদের দান বাক্স যেন চলতে থাকে, তাতে দানটা একটু বেশি উঠবে। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের বিজনেস। দান কেন মসজিদের জন্য যেতে হবে? যে একজন মুসলিম যে আল্লাহর ঘরকে ভালোবাসে, সে 10 টাকা কামাই করলে তার মধ্যে 2 টাকা অন্তত মসজিদে নিজে থেকে এসে দান করে দিয়ে যাবে। তা আপনি একজন হুজুর হলে তাকে তার সেন্সটা তৈরি করে দেন। আপনি সেন্স তৈরি না করে দিয়ে, সেই আদব কায়দাগুলো, সেই দায়িত্ববোধগুলো তৈরি না করে দিয়ে আপনি ওই বাপ মা মরার জন্য দোয়া করা হবে এটা বলে একটু বেশি বেশি করে দান করেন। যত বেশি দান করবেন বাপ মা তত বেশি সপ্তম আসমানেতে পারলে 24তম আসমানে চলে যাবে। ইউ আর ডুইং দিস বিজনেস হোয়াই? কি কারণে এই বিজনেসটা করতেছেন? এটা তো ধর্ম বেচতেছেন, ধর্মের নামে ভিক্ষা করতেছেন। ধর্মে কি ভিক্ষার কথা বলা আছে কোথাও? সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের বিজনেস। তা আপনার এই কমন সেন্সটা যতদিন বোঝার মতো হোয়াট ইজ রাইট অ্যান্ড রং, এই জিনিসটা আপনার যে ব্রেনে এই পর্যন্ত জন্মগতভাবে আপনার ব্রেনের মধ্যে যে জিনিসটা ঢুকে আছে, আপনি যদি হিন্দু ধর্মে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে এখন আল্লাহর নাম শুনতে পারতেন না। আবার মুসলমান ভালো ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করছেন বললেন, হিন্দুদের আপনি চিন্তা করেন কি মূর্তির পূজা করে, এটা শুনতে পারেন না। অর্থাৎ আপনি ধর্মের অন্ধ। অন্ধ তো হওয়া যাবে না। অন্ধ হয়ে লাভ কি? আপনি যে আল্লাহকে ডাকতেছেন, আপনি আল্লাহকে চিনবেন না, আল্লাহকে জানবেন না। তাকে যত জানবেন তার প্রতি আপনার সম্মান তত বেশি তৈরি হবে। আপনার যে প্রার্থনা করা, প্রার্থনার শক্তি, পাওয়ার তত ডিপ হবে। আপনি যে অপরাধ করতেছেন সেই অপরাধটাকে যদি বুঝতে পারেন আর তারপরে যদি ক্ষমা চান, আপনার ক্ষমা চাওয়ার মধ্যে দরদ এবং যে আত্মগ্লানি, আত্মসংশোধন, সেটা আরো তত হাই হবে। কিন্তু আপনি কিছু জানেন না, বোঝেন না, সৃষ্টিকর্তা কত পাওয়ারফুল সেটাও জানেন না, নিজে কি দোষ করছেন জানেন না। ওই ইংলিশ মিডিয়ামের অথবা বর্তমান আধুনিক ইংরেজিতে এক্সকিউজ মি সরি এটা বলেই চলে গেলেন। তো মোনাজাতের মধ্যে আল্লাহরে বলবেন হে সৃষ্টিকর্তা, হে মহানও বলবেন না, হে সৃষ্টিকর্তা ওই এক্সকিউজ মি প্লিজ আমি এটা বলে চলে আসবেন। কার ঠেকা পড়ছে আপনাকে ক্ষমা করার? তাহলে এই 28 মিনিট 30 মিনিট ধরে আপনাকে যে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আপনাকে বললাম, এই বিষয়গুলো যদি ডায়েরি খাতা কলমেতে লিখতেছেন, এরপরে এটা যদি 1 দিন 2 দিন 3 দিন চিন্তা করতে থাকেন যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং অ্যান্ড হু দ্য ফাক আই অ্যাম, আমি এতদিন কোন জগতে ছিলাম, কি লেখাপড়া শিখছি, কেন মানুষ আমাকে ভালোবাসে না, কেন আমার থেকে আমার বন্ধু সবার মধ্যে মধ্যমণি, ও যখন আসে সব বন্ধুদের মুখে হাসি ফুটে যায়, ওকে স্পেশাল মনে হয়, কেন আমাকে কেন স্পেশাল মনে হয় না? তাহলে হয় আমার এক্সপ্রেশনের সমস্যা আছে, অথবা তাদের মনটাকে বোঝার সমস্যা আছে, অথবা নিজেকে বিনয়ী করার সমস্যা আছে, অথবা আমার ম্যাচিং পাওয়ার, আমি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাটি করে, তো আমি যে যখন যে পরিবেশে যাচ্ছি সেই পরিবেশের জন্য আমি অ্যাডজাস্টেবল না। আর এই 30টা মিনিট ধরে কথা বলার একটাই শুধু উদ্দেশ্য ছিল, এই যে 3টা 4টা কোশ্চেন, এবং ফাইনালি একটাই কোশ্চেন, হু দ্য ফাক আই অ্যাম।
আমি কেন নট ইন দ্য সেন্টার অফ অল? আমি কেন মানুষের মধ্যমণি না? মানুষ কেন আমাকে নিয়ে নাচে না? মানুষ কেন আমাকে পাওয়ার জন্য পাগল হয় না? এই চিন্তাটা আপনাকে করতে হবে। একদিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, 10 মিনিটের জন্য মেডিটেশন করে হোক, অথবা 1 বছর ধরে হোক, আপনাকে এই কোশ্চেনটার উত্তর খুঁজে বের করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ সেলসের, যে আমি আমাকে, আমার অ্যাটিটিউড, আমার অ্যাপিয়ারেন্স, আমার কথা বলার স্টাইল, আমার তাকানোর স্টাইল। এখন একটা বন্ধুকে যে বলে, এক্সকিউজ মি দোস্ত, আমাকে এই হেল্পটা করবি? এই যে দোস্তের সাথে যে কথাটা বলছেন, এক্সকিউজ মি দোস্ত, আমাকে এই হেল্পটা করবি, এটার মধ্যে কার্টিসি, ভদ্রতা, গ্রামার, এভরিথিং হ্যাভ। বাট আপনার বন্ধু আপনাকে উপকারটা করবে না। কিন্তু আপনি বন্ধুরে যে ঘাড়ের পর হাত দিয়ে, মামা চল তো চা নাস্তা করি, মামা এরকম একটা কাহিনী বাজছে, একটা ঠ্যাক দিয়ে দে, একটা ঠ্যাক দিয়ে দে মামা, খেলা জমবো। এটা আপনি ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন, আপনার এলাকার ভাষায় বলতে পারেন, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলতে পারেন, বগুড়ার ভাষায় বলতে পারেন, মানে আপনার এলাকার ভাষায় আপনি আপনার বন্ধুকে বলবেন। বাট বলাটার এক্সপ্রেশনটা কি? মামা এরকম একটা কাহিনী বাদায় ফেলাইছি, মামা এটাকে কেমনে ছাড়াইতে হবে, আয় একটু হেল্প কর। ও তখন কি রে মামা, আরে করছিস চল 3-4 জন মিলে যে এটা ঠ্যাক দিয়ে দিই। অর্থাৎ তারা আপনাকে তখন ওই যে দোস্ত, কলিজার দোস্ত, ওই ফিলটা সে পাচ্ছে। যখন ফিল পাচ্ছে তখনই সে আপনার উপকারের জন্য আরো 4 জনকে নিয়ে এসে ঝাঁপায় পড়তেছে। কিন্তু আপনি যদি ওখানে ভদ্রতার সাথে বলেন, এক্সকিউজ মি দোস্ত, আমি কিন্তু একটা ফল্ট করে ফেলেছি, তুই কি কাইন্ডলি আমাকে একটু হেল্প করতে পারবি? ও উল্টা করে, আরে হারামজাদা তুই করছিসটা কি, মর, তুই একা যেয়ে মর, আমার পাইস না শালা, বলদ কোথাকার, স্টুপিড কোথাকার। তখন আপনি 2টা গালাগালি দিয়ে অন্য কাজে ইন্টারেস্টেড হয়ে গেছে। অর্থাৎ আপনার সেল পাওয়ারটা কোথায়? আপনার ভদ্রতা, লজিক, যুক্তি সব ঠিক আছে, প্রেজেন্টেশন ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, বাট মেইন প্রবলেমটা হলো আপনি হার্টটাকে টাচ করতে পারতেছেন না। আর হেল্প জিনিসটা আসি হার্ট থেকে, হৃদয় থেকে। ভালোবাসা, হেল্প, এই ফিলগুলো আমরা নর্মালি কবির ভাষায় হৃদয় বলি। বেসিক্যালি ব্রেনের সেল এটা ডেভেলপ করে, সিম্প্যাথি ডেভেলপ করে। তো সিম্প্যাথি যদি ডেভেলপ না করে, তা কেন আপনার খাইতে দিবেন, পড়তে দিবেন, সব দিবেন, তারপর আপনার বউ আপনার সাথে থাকবে না? আপনাকে 10 বছর সংসার করে আপনাকে ফেলে চলে যাবে, কারণ তার টান তৈরি হয় না, মায়া তৈরি হয় না। তো সেলসের জন্য সব থেকে পাওয়ারফুল যে বিষয়টা, সেটা হচ্ছে মায়া এবং অ্যাডিকশন তৈরি করা। নোট করে রাখেন। আপনি যে প্রোডাক্ট অথবা সার্ভিসটাকে আপনি মার্কেটে সেল করতে চাচ্ছেন, সে প্রোডাক্টটা কাস্টমারের মায়ায় পড়তে হবে, অ্যাডিকশনে পড়তে হবে। কেমন অ্যাডিকশন? সেই তেঁতুলিয়া থেকে হুজুর সেজে অথবা ঠাকুর সেজে আসবে টেকনাফে, এরপর পলিথিন দিয়ে পেঁচায়, আরেকটা ভিডিওতে বলে দিচ্ছিলাম বোধহয়, পলিথিন দিয়ে পেঁচায় ইয়াবা খাবে, আবার তেঁতুলিয়ায় চলে যাবে, সেখানে যে টয়লেট করবে ওইটা আবার বের করবে, তারপরে সেটা সেবন করবে অথবা বিক্রি করবে। আর যারা এইসব ব্যবসা করে তারা সেবনও করে, জানে যে যাবজ্জীবন জেল হয়ে যাবে, 12টা বছর লাইফের গোল্ডেন টাইম ধ্বংস হয়ে যাবে, নরকের মতো যন্ত্রণা শুরু হয়ে যাবে 12টা বছর। তারপরেও তাকে ওইটা খেতেই হবে, কারণ ওইটার মধ্যে অ্যাডিকশন আছে। তো ওই হুজুর একটা তাবিজ দিছে, তারপরে জনপ্রিয়তা পাওয়ার জন্য মুক্তার একটা চেন পড়ছেন, আংটি পড়ছেন, কানের দুল পড়ছেন, জনপ্রিয়তা পাবেন না ভাই। জনপ্রিয়তা, ভালোবাসা, সিম্প্যাথি, অ্যাডিকশন, এগুলো ডেভেলপ করে শুধুমাত্র আপনার এই যে চোখ মুখ দেখছেন না, চোখ মুখ, তারপরে গলার ভয়েস, আর আপনার হচ্ছে প্রাসঙ্গিক হার্ট টাচিং কথাবার্তা, এগুলোর মাধ্যমেই আপনি মানুষের মধ্যে জনপ্রিয়তা, ভালোবাসা, স্নেহ, সম্মান সব পাবেন। মাকে যে হ্যাঁ মা আই লাভ ইউ, ওই মা কোনোদিন আপনাকে ভালোবাসবে? আপনার তো মার কাছে যেতে হবে, যার পর আপনার চোখ দুটো একটু ছোট হয়ে যাবে। আম্মু আই লাভ ইউ সো মাচ।
দিস ইজ দ্য থিং। আপনার ফেস এক্সপ্রেশন, গলার ভয়েস, ইভেন নেমে যে একটা বিনয় কাজ করবে, আপনার মার কলিজাটা হিউজ টাচ করবে। এরপরে যদি বলেন আম্মু আজকে না একটু ভুনা খিচুড়ি খাইতে মন চাচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার মা প্রচন্ড অসুস্থ, বিছানা থেকে নড়তে পারতেছে না, এই মা কেমনে দাঁড়ায় যাবে আপনি জানেন না, রান্নাঘরে চলে যাবে, আমার সন্তান একটু ভুনা খিচুড়ি খেতে চাইছে, ওর খুব শখ করছে, তো বাসায় তো ডাল নাই, দেখি একটু মান সম্মানের বিষয়, তারপর পাশে পাশে ভাবির কাছে তাহলাত করে এনে হলো, ওর একটু খুব শখ করছে আমার কাছে। মা, মাও পর্যন্ত পাগল হয়ে যাবে শুধু আপনার ওই এক্সপ্রেশন, গলার ভয়েস, বিনয়, ভদ্রতায়। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য হাইয়েস্ট কোয়ালিটি অফ সেলস। এটাকে বলা হয় সেলের সবচেয়ে হাই পাওয়ার। ওই স্যার চাকরি বাঁচাইতে পারছি না, স্যার আমারে কয়টা অর্ডার দেন, স্যার আপনার জন্য একটু কমিশন রাখবানি, এই যে স্টাইলে আমাদের দেশে সেলসের মানুষরা কথা বলে, এগুলো সেলস এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জিএম, যেসব ডেজিগনেশন নিয়ে অফিসের গাড়িতে চলে প্যান্ট শার্ট কোট প্যান্ট পরে, তারপরে ল্যাপটপ একটা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, হাতে একটা আইফোন, মুই যে কি হনে, এগুলোর নাম হচ্ছে বাংলা খানকির ছেলে। সেলসের কও জানে না, সও জানে না, খালি 2 টাকা কমিশন দেওয়া, ওই যে দেবে তার মধ্যে নিজেও কিছু খাবে, এই খাওয়া খানকির ছেলে। দে আর নট দ্য সেলস কোয়ালিটি, সেলস পার্সোনালিটি, দে ফাকিং বাস্টার্ডস। কোম্পানির সাথে আত্মঘাতী, নেমো খারামের বাচ্চা, কোম্পানিতে হাইয়েস্ট স্যালারি পায়, হাইয়েস্ট ফ্যাসিলিটিস পায়, কোম্পানির মালিক তাকে ট্রাস্ট করে, আর সে কোম্পানির সাথে চাকরি করে জান নুন খায়, তার পাছাটা মারে, তো এগুলো তো বাংলা নেমো খারাম বেশ্যার বাচ্চা। দে আর নট দ্য এক্সিকিউটিভস। একটা এক্সিকিউটিভ বিশাল পাওয়ার, বিশাল কোয়ালিটি। নাও আস্ক ইউরসেলফ হু দ্য ফাক ইউ আর। আপনি প্যান্ট শার্টের নিচে একটা বাস্টার্ড আছে, ইউ আর নট অ্যান এক্সিকিউটিভ। এটা এক্সিকিউটিভই না আপনি, তো জিএম টিএম এগুলো তার পরের কথা। ডিজিএম, জিএম, কান্ট্রি ডিরেক্টর, এগুলো আরো ইডি, এক্সিকিউটিভ ডিরেক্টর, এগুলো আরো অনেক পরের কথা। জীবনে এই যা যা শিখাচ্ছি, কোনো মোটিভেশনাল ভিডিও তো কোনোদিন পাইছেন, কোনো বইতে পাইছেন? আই এম টকিং উইথ ইউ অ্যাবাউট দ্য রিয়েলিটি অফ লাইফ। আমি আপনার লাইফটা তৈরি করে দিচ্ছি, আপনার ব্রেনটাকে মাস্টারিং করে দিচ্ছি। একটা গ্রামের কবিরাজ আছে না, কবিরাজ তাবিজ টাবিজ বিক্রি করে, একটা বড় লোকের গেট আপে অথবা পারফিউম টারফিউম আছে, অথবা চুলে একটু কালার টালার করে একটু সানগ্লাস পরছিল, অথবা কানের দুলগুলো খুব দামি, অথবা একটু হাতে অর্নামেন্ট স্টেন্স আছে, গোল্ড আছে, যান না ওই গেট আপে একটা কবিরাজের কাছে যান, সবার আগে বলবে, এখন আপনি তো জার্নি করে যেই ওই কবিরাজের বাসায় তো আর এসি নাই, আপনার গাড়ির মধ্যে এসি ছিল, তো যেই হচ্ছে আপনার শরীরে একটা বিরক্তি কাজ করতেছে, তার মধ্যে গরমে ব্যবসা মেজাজটা খারাপ অথবা ডিস্টার্বড, ও আপনার দেখে বলবে, মামুনি তোমার চেহারা শেষ হয়ে গেছে, তোমার শাশুড়ি তোমাকে শেষ করে দিচ্ছে, তোমাকে তো তাবিজ করতে করতে ধ্বংস করে দিছে তোমার শ্বশুর বাড়ির লোকজন। অর্থাৎ বুঝছেন, তাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করছে। এবার 20,000, 50,000, 1 লাখ, এবার বড় লোকের বউরে যদি কয় 10 লাখ টাকা দিবা, তোমার জামাই, তোমার শাশুড়ি, তোমার ননদ, তোমার যা, তুমি যদি দাঁড়ায় থাকতে বলো, প্রয়োজনে ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকবে, এমন তাবিজ করে দিব। ওই মহিলা পালে 10 লাখও দিবে, নিজের গহনা বেঁচে দিলে, বাপের সাথে সাথে বাড়ি আইসে এমনি মারে ফোন দিব, মা জানো কি হয়েছে, আমারে তাবিজ করে শেষ করে ফেলতেছে। আমি বললাম না আমার কেন যেন গা জ্বলে। আর বড় লোকের বউ যে পরিমাণ দামি দামি খাবার খাওয়ায়, আর শরীরে যে পরিমাণ চর্বি হয়েছে, নড়ে চড়ে খায় না, একটু জার্নি করছে বুঝলে, শরীরে একটু নড়াচড়া করলে শরীরে দাও উঠে চর্বির কারণে, কিন্তু বলে ফেলছে, বলছিলাম না আমার কেমন গা জ্বলে, সবসময় কেমন কেমন লাগে, দেখছো আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে তাবিজ করে শেষ করে ফেলতেছে। অ্যাকচুয়ালি এখানে সাইকোলজিক্যাল গেমটা কোথায় হয়েছে দেখেন, বিজনেসটা কোথায় চলতেছে দেখেন। তাহলে মানুষের ব্রেন নিয়ে খেলাটাই হচ্ছে কে বলা হয় নেতা, লিডার। আর
যে একজন রাজনৈতিক অথবা ধর্মীয় অথবা গোষ্ঠীর অথবা কোনো একটা জায়গার নেতা হতে পারে, লিডার, তাকে বলা হয় সবথেকে হাইয়েস্ট পাওয়ার সেলস এক্সিকিউটিভ। সেটা যদি একটা ভাষণ দিয়ে সে যদি জাতির পিতা হয়ে যায়, তাহলে তার থেকে বড় সেলস কোয়ালিটি ওই জাতিতে ওই তারিখ পর্যন্ত তৈরি হয় নাই, ওই তারিখ পর্যন্ত তৈরি হয় নাই। আর এটা হচ্ছে সঠিক ডেফিনেশন, দ্য পাওয়ার অফ সেলসের। ক্লিয়ার? কি বুঝলেন? 40 মিনিট শেষ, এখনো বায়ার কেমনি খুঁজে পাওয়া যায় সে কথা বললাম না। আমার পিঠে পরে 10টা কিল মারতে মন চাচ্ছে না। থাকেন না আমার সঙ্গে, আরেকটু দুষ্টামি করি, কথা বলি। ওকে, এবার একটা ফ্যাশন সেলস তৈরি হয় সমাজে যখন একটা ট্রেন্ড চলতে থাকে। যেমন একসময় বাংলাদেশে একটা ট্রেন্ড ছিল, গ্রামীণ ফোনে জব করি, মোবাইল কোম্পানি টেলিকমে জব করি, মুঝে কি অনুরে। এরপর চলে আসলো গার্মেন্টসের মার্চেন্ডাইজার, এই কিন্তু আস্তে আস্তে ঢুকতেছে। গার্মেন্টসের মার্চেন্ডাইজার বাইং হাউসে জব করি। কোন কোম্পানিতে জব করে না? আরে আমার এমডি তো মার্সিডিজ বেঞ্চ ছাড়া চলেই না, এমডি তো দেশে মাত্র 2 দিন থাকে, তো বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়ায়। তার কোম্পানি এবং কোম্পানির মালিকের বিশাল গেজাগেজি করতে করতে মুখে থুতু বের করে বলে আমার মালিক অমুক, আমার মালিক তো অমুক, হ্যান ত্যান। অফিসে যায় একটা ব্যাগ গাড়ি করে নিয়ে, ব্যাগের মধ্যে একটা স্যাম্পল চুরি করে নিয়ে আসে, হেড অফিস টু ফ্যাক্টরি, ফ্যাক্টরি টু হেড অফিস করতে করতে। অথবা যদি হেড অফিসের এক্সিকিউটিভ হয়, প্রতিদিন দেখা যায় 2-1টা বডি করে গাড়ির মধ্যে নিয়ে বেরোয়, এরপর নিজে পরে গার্লফ্রেন্ডে গিফট করে, বাপ মা ভাই বোনরে গিফট করে। বাপ মা ভাই বোন চিন্তা করে আমার ছেলে যে কোম্পানিতে চাকরি করে এরকম হাই কোয়ালিটির গেঞ্জি সব বানায়। একবারও জিজ্ঞাসা করে তুই কোম্পানিতে গেঞ্জিটা কেমনে পাইলি? টাকা দিয়ে কিনে নিয়ে আসছিস? এই গেঞ্জি তোর কাছে আসলো কেমনে? এটা তো স্যাম্পল, এটা তো বাইরে দেখানোর জন্য আর অফিসে থাকার জন্য, তোর কাছে আসে কেমনে? বাবা মা জিজ্ঞাসা করে না। বাবা মা চিন্তা করে আমার ছেলে যা করতেছে, কোম্পানি তাকে গিফট দিচ্ছে। একটা সুতা কেনার থেকে শুরু করে, একটা টুইল টেপ কেনার থেকে শুরু করে যা করবে সব জায়গায় ঘুষ খাবে। বাপ মা জানে ছেলে লাখ টাকা বেতনে চাকরি করে, 2 লাখ টাকা বেতনে চাকরি করে। এরপর পাত্রীপক্ষ তারাও চিন্তা করে বাইং হাউসে চাকরি করে 2 লাখ টাকা বেতন, অবিশেষে দেখেন না বেতন কত। একটা সময় ছিল গার্মেন্টসের মার্চেন্ডাইজার অথবা ফ্যাশন ডিজাইনার অমুক বিশাল বড় গার্মেন্টসে, মেয়ে তো মেয়ে পারলে মেয়ের মারেও শুদ্ধ বিয়ে দিয়ে দাও। সেই যুগটা আস্তে আস্তে গেছে, সে অন্ধবিশ্বাসগুলো আস্তে আস্তে গেছে, মানুষের অনেকটাই গেছে। কারণ দেখছে এগুলো সব হারাম টাকা, ঘরে জন্ম হয়েছে অপ্রতিবন্ধী সন্তান। আস্তে আস্তে মানুষ দেখছে, অন্তত 60% মানুষ সচেতন হয়েছে যে আমাদের এই সমাজে এবং জীবনে যত রকমের খারাপ বিষয়গুলো ঘটতেছে অ্যাক্সিডেন্টাল, এগুলোর কারণ হচ্ছে আমাদের অপরাধ। তাহলে এমন একটা জীবনে যাই যেখানে অন্তত অপরাধ করা না লাগে। আস্তে আস্তে মানুষ বুঝবে, আরো বুঝবে। আরো পরিবেশ খারাপ হোক, মানুষ আফসোস করতে থাকবে। তো এখন এই যে মার্চেন্ডাইজার, গাড়ে ব্যাগ, ভিতরে অফিসের স্যাম্পল, এরপর ওই বাইং হাউসে ফ্যাক্টরিতে যাচ্ছে, অথবা এক ফ্যাক্টরি থেকে বাইং হাউসে যাচ্ছে, বাইরের অফিসে যাচ্ছে, বগলের মধ্যে হাতের মধ্যে কয়টা টি শার্ট, কয়টা স্যাম্পল, গাড়িতে বসছে, পাশে এক মেয়ে বসছে। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি গার্মেন্টসে জব করেন? জি আপু, আমি একটা গার্মেন্টস আছি। ভাইয়া ওখানে কি জব করেন? ওখানে সিনিয়র মার্চেন্ডাইজার। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি ফ্যাশন নিয়ে কাজ করেন, এটা তো আমার সারা জীবনের একটা স্বপ্ন। আর হচ্ছে আমরা তাকাইতে থাকে যে তোর তো স্বপ্ন ঠিক আছে, বডিতে সাইজ মাইজও ভালো আছে। আপু আপনি কি করেন? ভাইয়া আমি ইআইবিতে বিবিএ পড়াশোনা করছি। মাশাআল্লাহ, মেয়ের তো কোয়ালিটি ভালো আছে, আবার বড় লোকের মেয়ে বললে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। তো এরকম একটা বউ পাইলে তো খারাপ হইতো না,
কিন্তু আমি তো ম্যারিড, তাহলে মেয়ে তো কাপড় চোপড় দিয়ে বোঝা যাচ্ছে, দুইটা চারটে জামা কাপড় গিফট টিফট দিলে আর দুই একদিন বাইরে খাওয়াইলে মোটামুটি মজা মাস্তি করা যাবে। শুরু হয়ে গেছে দ্বিতীয় জগৎ মার্চেন্ডাইজারের। ও পাশে ফ্যাক্টরিতে কাপড় প্রোডাকশন দেয় আর এই পাশে কিছু আর এক প্রোডাকশন দেয়, যে প্রোডাকশনের ফলাফল হচ্ছে অ্যাবার্শন। জুনিয়র লেভেলে এইসব চলতো। আবার যারা একটু বেশি কামাই টামাই করতেছে তারা হচ্ছে সাতটায় বেড়ায়, পাতায় যে অমুক জায়গায় যে তমুক জায়গায় যে। সেলস আর মার্কেটিং শেখাচ্ছি আপনাদের, মন দিয়ে দিয়ে শিখেন। তাহলে এই যে মার্চেন্ডাইজার, এই যে পরিচয়টা বহন করছেন অমুক গ্রুপ অফ কোম্পানিজে অথবা অমুক নিটওয়ার্স লিমিটেডে, আমি একজন সিনিয়র মার্চেন্ডাইজার, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করি। ভ্যালুটা কি? ভ্যালু কিছু নাই, কারণ দিন শেষে দেখা যাচ্ছে ইউ আর নট এ গুড হিউম্যান। আপনাকে আস্থা করা যায় না, আপনি বিশ্বাসঘাতক, আর আপনি চোরের সীমা ছাড়াই যে লাস্টে এখন এসেছেন চরিত্রহীন। সো আপনি যে কাজ করতে যাবেন তখন ওই প্রোডাকশানে ক্ষয়ক্ষতি হবে। আবার বঙ্গবাজারে বড় বড় পার্টির কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে বসে আছেন, পার্টি কইছে ভাই মালটা 1,00,000 পিস মাল হচ্ছে, মালটা কোনো মতে একটু ফল্ট টল্ট করে স্টক লট বানায় দেন, আপনার জন্য 10 টাকা করে রাখবো না। তা 10 লাখ পিস মাল 10 টাকা করে রাখলে 1 মাসের মধ্যে মাল স্টক লট, 2 মাসের মধ্যে মালিক ডিস্টার্ব, 3 মাসের মধ্যে মালিক আরাম, যদি এমনই বেশি অন্তত লেবারের টাকা ওঠা, লেবারের ফ্যাক্টরি ভাঙতেছে, তখন স্যার পার্টি একটা পাইছি, এর কাছে মাল দিয়ে দিবেন, 10 টাকা করে দেবেন। 3 মাসের মধ্যে 10 লাখ পিসে 10 টাকা করে যদি থাকে, তাহলে আপনার ঢাকা শহরে 2টা ফ্ল্যাট বাড়ি হয়ে গেল। আপনার শ্বশুরবাড়ি এলাকার মানুষ চিন্তা করতেছে যে অমুক আপার বিয়ে হয়েছে অমুক মার্চেন্ডাইজারের সাথে, ঢাকা শহরে বিশাল কোম্পানি, বিশাল বাইনি হাউসে চাকরি করে, গুলশানে অফিস। কিন্তু আপনি যে কত বড় নেমোখারাম জানোয়ারের বাচ্চা, আত্মঘাতী হারামি, কেউ জানে না। শুধু আপনি আয়নার সামনে দাঁড়ালে জানতে পারবেন যে আপনি একটা জারজ সন্তান, নেমোখারাম। বাপ মার কাছে সংবাদ নিয়ে দেখেন, মাকে কোরআনের পরে ছুঁয়ে বলতে বলেন যে মা আমার জন্ম হয়েছে কেমনে, যে আমি এত বড় একটা আত্মঘাতী জানোয়ারে পরিণত হয়েছি। আপনার মা বলতে বাধ্য হবে আপনার শরীরে হারাম রক্ত আছে। তাহলে আপনাকে অবশ্যই সবার আগে ওই সে ফার্স্ট কোশ্চেন, হু দ্য ফাক আই অ্যাম, এটার আনসার খুঁজে বের করতে হবে। আমার জন্ম কোথা থেকে, আমার মৃত্যু গণ্ডি কোথায় হবে, আমার সব কিছু, কেন মানুষ আমাকে পছন্দ করে না, আমার কি করা উচিত, কিভাবে করা উচিত, সব কিছুর উত্তর আপনার কাছেই। শুধু আয়নাতে দাঁড়ায় নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে, অথবা যদি সিগারেট খান বাসার ব্যালকনিতে অন্ধকারে রাত 12টার সময় বসবেন, একটা গরম চা বানায় নিয়ে একটা সিগারেট ধরাবেন, সিগারেট টান দিয়ে ধোঁয়া ছাড়তে থাকবেন আর বলবেন হু দ্য ফাক আই অ্যাম, আমার লাইফের গল্পগুলো কি, জীবনে কত পাপ করছি। দেখবেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, যদি কিনা পানিটা পড়ে বুঝবেন পরের দিন সকালে তো হয়তো আপনি মানুষ হইতে পারবেন। কারণ তখন আপনার মধ্যে আত্ম উপলব্ধি কাজ করতেছে, ক্ষমা কাজ করতেছে সৃষ্টিকর্তার কাছে, তার পরের দিনের থেকে মানুষ হতে পারবেন। ওই রাতে আপনি সংকল্প নিতে পারবেন যে আমি সব জায়গা থেকে বের হয়ে যাব, বের হয়ে যে মনুষ্যত্ব কি, মানুষ কি, সেভাবে বসবাস করবে, এবং আমি আমার সর্বোচ্চ হায়েস্ট সেল তৈরি করব, যেন যার কাছে যাব সে যেন আমাকে ভালোবাসতে বাধ্য হয়। আর এই কোয়ালিটিটা যখন আপনার হবে, তখন কি হচ্ছে, তখন আপনি আপনার হাসিটা কিভাবে দিবেন, একবার আয়নার তাকায় দেখলেন যে আমি হাসলে আমাকে কেমন দেখা যায়, যে আমি হাসলে মানুষ আমার হাসিটাকে গ্রহণ করে না, তাহলে আমার হাসিটা এরকম হওয়া উচিত। আমি তো নর্মালি এভাবে হাসি, কি ব্যাপার কেমন আছেন, কিন্তু এটার মধ্যে একটা জেলাসি লাগে, তাহলে আমি একটা নর্মাল
ভাই কেমন আছেন, তাহলে এটাতে আবার বেশি বেলকা দেখা যায়। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাহলে এটার মধ্যে একটা ব্যক্তিত্ব দেখা যায়, তাহলে আমি এই হাসিটাই হাসবো। একবার, দুইবার, তিনবার, 10 বার করতে করতে আপনার মধ্যে ব্যক্তিত্ব বোধ এবং স্টাইলগুলো ডেভেলপ করবে। দেখবেন না মডেলে হাঁটায় হাঁটায় ক্যাটওয়াক করা করে ওইটাকেই ফাইনালি, এক্সকিউজ মি, একটা মডেলকে হাঁটায় হাঁটায় তাকে প্র্যাকটিস করা করে তাকে অভ্যাসে পরিণত করে। একজন শিল্পীর গলার আওয়াজটাকে রিহার্সাল করাতে করাতে তাকে শিল্পীতে পরিণত করা, যেন তার গলার শব্দটা শুনতে মধুর লাগে, হয় না? একজন শিক্ষক বেড দিয়ে পিটে পিটে একটা সন্তানের ব্রেনটাকে আরো পাওয়ারফুল করে তোলে, স্মরণ শক্তি বাড়ায় তোলে এবং ব্রেনের কার্যক্ষমতা বাড়ায় তোলে। তো সব কিছু যে একটা প্র্যাকটিসের বিষয়। আপনাকে আপনার ফল্টগুলো খুঁজে বের করে আপনাকে প্র্যাকটিস করে করে আপনাকে ওই লেভেলে আসতে হবে। তারপরে হচ্ছে আপনি এতক্ষণ পরে একজন মানুষ হইলেন যে পাওয়ারফুল। সৃষ্টিকর্তা বলছে না, আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব। এবার আপনি শ্রেষ্ঠের পথে পা দিচ্ছেন, এগোচ্ছেন। আপনি যখন শ্রেষ্ঠ পথে এগোচ্ছেন, আপনি যা ধরবেন তাতে তো সোনা ফলবে, তাতে তো সে গাছে তো ফুল ফল আসবে, আসবে না? আসতে বাধ্য, আসতে বাধ্য। সো এবার আপনাকে সেলস অ্যান্ড মার্কেটিং কিচ্ছু শেখানোর দরকার নেই। এবার আপনি যা ধরবেন তাতেই আপনার বরকত আসা শুরু করে দিবে। আপনার মসজিদে যে নামাজে বসে আল্লাহকে বলেন, আল্লাহ একটু বাড়ি দাও, একটু গাড়ি দাও, ওই পাশের বাসার ওই মেয়েটার সাথে কোনো মতে যেন একটু রিলেশন হয়, একটু রিলেশন একটা যে কোনো একটা রাস্তা বের করে দাও। আল্লাহ একটা বড় ধরনের তো খেলা খেলতে চাইছিলাম, ঘুষ তো খাচ্ছি, আল্লাহ কোনো মতে খালি এটা হজম করার একটা, আমি যেন বাড়ায় যাইতে পারি, এরকম একটা রাস্তা বের করে দাও। এরপর একটু হুজুরের তাবিজ আছে, দোয়া আছে, কত কিছু আছে। কেন কেন করেন? সৃষ্টিকর্তার কাছে মুনাজাত করে বলেন, সৃষ্টিকর্তা তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ করে দিলে যে বরকত, তাই রাখার জায়গায় তো আমার নাই, তুমি আমার মাফ করে দাও। আমি জানি শুনে, জেনে হোক না বুঝে হোক, বুঝে হোক না বুঝে হোক, কত অন্যায় যে করছি জীবনে আমি নিজেই জানি না। আমি একটা নাদান, আপনি তুমি মাফ করে দাও প্লিজ। আর এই সৃষ্টিকর্তা যদি আপনার মাফ করে দেয়, ওর বরকত রেখে পারবেন আপনি? পারবেন? ক্ষমতা আছে আপনার সেটা ধরে রাখার? সৃষ্টিকর্তা যদি আপনাকে দেয়া শুরু করে, আপনার সেটা রাখার জায়গা ক্ষমতা আছে? আপনার 14 পুরুষের আছে? মিয়া এইটাই বুঝেন না। 40 বছর ধরে খালি আল্লাহর কাছে খালি চেয়ে যাচ্ছেন থার্ড ক্লাসের মতো। তা আপনার কমন সেন্স কোথায়? এই জন্যই ফার্স্ট কোশ্চেনেই আবার ফিরে যাচ্ছি এই অরুন্ধতী রায়ের প্রবন্ধের মধ্যে, যেটার কারণে তাকে নোবেল দেওয়া হয়েছিল। হয়তো বা 52 নম্বর পৃষ্ঠার নিচে পড়ে যে লাইনটা পাবেন সেটা দেখবেন প্রথম পৃষ্ঠার সাথে মিলছে। তা আমিও ফিরে যাচ্ছি সেই শুরুতে, ফার্স্ট কোশ্চেনে, হু দ্য ফাক ইউ আর, আপনি কে, কোন লেভেলের থার্ড ক্লাস? আস্ক ইউরসেলফ, নিজেকে আগে জিজ্ঞাসা করেন যে আপনি কোন লেভেলের থার্ড ক্লাস। আর এই এতক্ষণ ধরে যা যা শুনলেন, যা যা বুঝলেন, এই সব কিছুর পরে যে আমরা কি বলবো, এবার 53 মিনিট 36 সেকেন্ড শেষ হওয়ার পরে আমরা আপনাকে এবার বলবো যে একটা বায়ারের সাথে কিভাবে আপনি মিটিং করবেন। এতক্ষণ ধরে আপনাদের আমি তৈরি করলাম, আর এখন আমার পরবর্তী ভিডিওর দ্বিতীয় পার্টে যে বলবো, অথবা এই ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি, সরি পরবর্তী ভিডিও দরকার নেই, এই ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি যে একটা বায়ারের কাছে আপনি আপনার প্রোডাক্টটাকে কিভাবে উপস্থাপন করলে সে স্ট্যান্ড বাই আপনাকে ওকে বলে দিবে এবং আপনি অর্ডারটা পেয়ে যাবেন। হতে পারে আপনার সামনে বায়ারটা আছে, অথবা বিদেশে আছে, অথবা ভিডিও কলে কথা বলতেছেন, বাট ইউ আর দ্য পাওয়ার অফ হান্টিং এনিথিং। অর্থাৎ আপনি সেলসের উপরে, সীমার উপরে একটা পাওয়ার বোম এটা তৈরি হয়ে যাবেন। সেটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি, ঠিক আছে? খুব শর্টকাটে। সরি, হুট করে কিছু গেস্ট আসছিল, এই জন্য কথা বলে একটু ড্রপ হলো। তো আসেন আমরা আবার মূল ভিডিওতে চলে যাই। তো যেহেতু একটা মুভির সমান টাইম হয়ে গেছে, অনেক কথা বলে ফেলছি আপনাদের,
বরবাদ মুভির মতো, মানে ব্রেন বরবাদ হয়ে যাওয়ার মতো অবস্থা, এত কথা বলছি। তবে পয়েন্ট করে রাখলে প্রয়োজনে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট যদি দেখেন খুব ভালো। এবার আসেন আমরা বায়ারদের সাথে কথাবার্তা শুরু করে দিই। ফার্স্ট, আপনি গুগল ম্যাপের থেকে শুরু করে অনলাইন ডিরেক্টরি, তারপরে ফিজিক্যাল কোনো ইয়ালো পেজে, যে কোনো জায়গা থেকে একজন বায়ারের কন্ট্যাক্ট অথবা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকা, যেভাবে হোক একজন বায়ারের সাথে যখন আপনি যোগাযোগ করবেন, সবার আগে তার কাছে যে বোঝার চেষ্টা করবেন সে কি চায়। এরপর সে যেটা চায়, সে কি কারণে এই জিনিসটা চাচ্ছে, এটা তো আরও 10 জন দিচ্ছে, আপনার কাছেই কেন চাচ্ছে, তার পেইনটা কোথায়, তার যন্ত্রণাটা কোথায়। তখন দেখবেন সে 5টা সত্যি কথার সাথে 15 আরও 10টা মিথ্যা কথা বলে টোটাল ইমোশনালি আপনাকে মানসিকভাবে নামায় ফেলছে, যেন কমের মধ্যে কাজটা আপনি তাকে করে দেন। অর্থাৎ আপনাকে ব্রেন ওয়াশ দিয়ে দিবে, কোরআনের কসমের থেকে শুরু করে সব কিছু কাটবে। কিন্তু সে যে কয়টা কথা বলবে তার মধ্যে 10টা কথা থাকবে মিথ্যা কথা, 5টা থাকবে সলিড। 5টা সলিড কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আর কি কারণে সারা বাংলাদেশে 50 বছর ধরে এত ফ্যাক্টরি, এত সাপ্লায়ার, এত কিছু থাকতে আপনাকে সে খুঁজতেছে, তাহলে তার ধরাটা কোথায়, তার ঠেকাটা কোথায়, সে জিনিসটা আপনাকে বুঝতে হবে। এরপর দেখতে হবে সে যে প্রোডাক্টগুলো তৈরি করছে, মুখ দিয়ে যখন কথা বলবে তখন প্রতিটা প্রোডাক্ট 100 QC একদম বেহেশত থেকে আসা। তার সামনেই তার প্রোডাক্টের কি কি গুণগত ফল্ট আছে। সে যে বড় গলা গলায় ডায়লগ টায়লগ দিচ্ছে, বিভিন্ন 30 বছর অভিজ্ঞতার কথা বলতেছে, হ্যান বলছে ত্যান বলছে, তার যে প্রোডাক্টগুলো বানায় নিছে সেই প্রোডাক্টগুলোর তার কথা অনুযায়ী যে ঠিক নাই সেটা তাকে আগে ধরায় দিতে হবে। যে স্যার আপনি বলছেন যে আপনি 100 কোয়ালিটিতে কোনো ছাড় দিবেন না, এরকম মাল এত হাই কোয়ালিটি বানায় দিতে হবে, আবার রেট দেবেন কি হচ্ছে বস্তির মতো, রিক্সা চালালে হচ্ছে বেশি কামাই করা যায়। তাইলে স্যার আপনার কথার সাথে, আপনার প্রাইসের সাথে আর আপনার প্রোডাক্টের সাথে মিলতেছে না। আমাকে খুব স্ট্রেট কথা বলতে হবে, আপনার যে স্যাম্পল, এরকম স্যাম্পল এরকম 3rd ক্লাস বানায় দিলে হবে, আর ইউ হ্যাপি? অলরেডি তো আপনার গোডাউন ভরা, সো ইউ আর হ্যাপি। তাহলে আমার বোঝা শেষ। আমার এই 12,000 টাকা না, ওই 8,000 টাকার ওই পায়জামার দড়ি খুলে বেড়ে ঝুলতে থাকে এরকম সেমরি দিয়ে মাল বানায় দিলেই চলবে। আপনি মুখ দিয়ে বহুত কিছু বলবেন, কিন্তু আপনার মাল দেখেই তো বোঝা যাচ্ছে। আপনি 30 বছরের অভিজ্ঞতার কথা বললেন, আপনার মাল দেখে বুঝতেছি না আমি যে আপনার গোডাউনে কি চলে, আর আপনার যে প্রাইস, এই প্রাইসের তো হচ্ছে বেশি কিছু আশা করাও ঠিক না। সো ওকে ফাইন, এটাই যদি আপনার চলে, এখানে যেটুকুন যা ফল্ট আছে এটা যদি আপনার টলারেন্স লেভেলের মধ্যে থাকে, ওকে ফাইন, এটা আমি পারবো। ফার্স্ট থিং, অর্থাৎ বাইরের কাছ থেকে আপনার লিডারশিপটা আপনাকে নিতেই হবে, এবং বৈধভাবে। ডোমিনেট করে না, তাকে ইনসার্ট করে না, তাকে ছোট করে না। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার ব্রেনের মধ্যে থাকবে, কিন্তু মুখ দিয়ে থাকবে ভদ্রতা এবং কথাবার্তার টেকনিক। আপনি ডিরেক্ট বলতে পারবেন না যে ভাই এই যে পালসাল বানাইছেন এই টাকা দিয়ে এসে ভাই ভালো মাল বানাই দিতে পারবো, এভাবে বলবেন না। এটা আপনার ব্রেনের মধ্যে থাকবে, কিন্তু প্রেজেন্টেশনের মধ্যে আপনার চমৎকার ভদ্রতা, উপস্থাপন, হাসি এবং খুব ছোট ছোট ঠাট্টা অথবা ছোট ছোট দুষ্টামি অনেক কিছু থাকবে। স্যার এই প্রোডাক্টটি যে তৈরি করছেন, আপনি বললেন যে স্যার এই কলাটা 1st ক্লাস বানাইছেন, স্যার কলাটা তো আমি বাঁকা দেখতেছি স্যার। তাহলে বোধহয় যে ফ্যাক্টরি থেকে বানাইছেন ওই যে কম রেট যেহেতু আপনার, তাহলে ওখানে বোধহয় যে বাচ্চা বাচ্চা মেয়েদের দিয়ে বস্তি থেকে ডেকে আনে, যেসব মেয়েদের দিয়ে করায় না কাজটা, যে হিসাব বোধহয় করাইছে, আপনারা ব্রেন ওয়াশ দিয়ে দিছে যে একদম বেস্তাতে মাল বানায় দিচ্ছি। এরকম না স্যার, সমস্যা নেই স্যার, আমি ভালো প্রোডাক্ট তৈরি করে দিব। এরপর সেকেন্ড পার্ট হলো ভাই আমাকে তাহলে যদি স্যাম্পল বানায় দেন, দুটো স্যাম্পল বানায় দেন, এইটার অর্ডার দিব 10,000 পিস, আপনি দ্রুত 2টা স্যাম্পল বানায় দেন, আপনার স্যাম্পল দেখি, যদি ভালো হয় 10,000 পিসের অর্ডার দিব। এখনো মালের রেট কি, কোথায় কি, কোনো কিছুর আলোচনা হয় নাই। আপনি চিন্তা করছেন 10,000 পিসের অর্ডার পাচ্ছি, আমার 5 টাকা করে থাকলেও তো 50,000 টাকা। তাহলে তাড়াতাড়ি জুবাইর বাইরে ফোন দি, ভাই একটা বায়ার পাইছি 10,000 পিস টি শার্ট বানাবে, ভাই একটু আপনার সাথে দেখা করতে হবে, ভাই অর্ডারটা বসাতে হবে। বেসিক্যালি আপনি এখন প্রোডাক্টও জানেন না, প্রোডাক্টের পলিসিও জানেন না, বায়ারের স্ট্যাটাস জানেন না,
এখানে টাফ কি অথবা ক্রিটিক্যাল কি আছে, কোনো কিছু আপনার ব্রেনের মধ্যে নাই। ওই 10,000 পিস 5 টাকা করে থাকবে, এর পিছনে মনে করেন পাগল হয়ে ছুটাছুটি করে হোয়াটসঅ্যাপে ফোনে একটার পর একটা কল দিচ্ছেন, জুবাইর ভাই ফোন ধরে না কেন, শালা মাদার চোদে ফোন ধরে না কেন, কত কিছু চিন্তা করে কত কিছু গালাগালি করে টেরে মাথা মুথা খারাপ করে ফেলতেছেন। একবারও চিন্তা করে দেখতেছেন না এটা কি ফেক ওয়ার্ডার না জেনুইন ওয়ার্ডার, নাকি আপনাকে দিয়ে ফাওয়ার উপর একটা স্যাম্পল বানাবে। এমন তো হইতে পারে আপনার কাছ থেকে ফাওয়ার উপর স্যাম্পল বানায় বাইরে দেবে, আর বাইরে যদি অ্যাপ্রুভাল না করে নিজে গায়ে দেবে তবে শালারে গিফট করে দেবে, তাও তো হইতে পারে। কিন্তু ওই একটা স্যাম্পল বানাতে যে কত জ্বালা, রিব ম্যাচিং করা, ফেব্রিক সেম কোয়ালিটির আনা, টুইল টেপ ম্যানেজ করা, সুতা ম্যাচিং করা, প্যাটার্ন তৈরি করা, কারেকশন করা, কিউসি করা, এক্সপার্ট স্যাম্পলম্যান ডেকে এনে প্রোডাকশন করা, কত ঘন্টা, কত গাড়ি ভাড়া, কত টাকা, কত শরীরের ঘাম যাবে, কোনো আইডিয়া নাই। কিন্তু বায়ারটা এটা এত সিরিয়াসলি দেয় নাই, ফ্যাক্টরি কিন্তু সিরিয়াসলি নিচ্ছে, আপনিও সিরিয়াসলি নিছেন, কিন্তু বায়ারের কাছে একটা ইয়ার প্রয়োজনে পুরনো একটা ফেক অর্ডার দিয়ে, অথবা তার মনে চাইছে যে টাকা তো আছে, দেখি যে ভালো কিছু যদি বানানো যায়, বানালাম 10,000 পিস, একটা বায়ার আছে দিলে খাবে। স্যাম্পল বানাতে বানাতে ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, না ভাই থাক, এটা বানাইছিলাম বায়ার এত পছন্দ করিনি, বায়ার বলছে এটা কয়দিন পরে বানাবে, এটা বলেই আপনারে এইখান থেকে ক্লোজ। তাহলে ভাই এর পরে আর একটা আছে বক্সার, ওইটা নিয়ে দেখেন কিছু করতে পারেন নাকি। মানে আপনারা দিয়ে খালি গাদার মতো খালি খাটাচ্ছে, আর এই স্যাম্পলের পিছনে আপনি খালি দৌড়ে বেড়াচ্ছেন আর খালি স্বপ্ন দেখতেছেন। তাহলে সবার আগে জানতে হবে যে অর্ডারটা কতটা অথেন্টিক। স্যার আপনি যে অর্ডারটার কথা বলছেন, এটা অর্ডার শিটটা কি দেখতে পারি? স্যার এটা ডেডলাইন কবে, মানে কতদিনের মধ্যে মাল দিতে হবে, এটা পেমেন্ট কিভাবে হবে, এটা পেমেন্টটা কিভাবে হবে? আমি স্যার ক্যাশ অ্যাডভান্স ছাড়া 100% ক্যাশ অ্যাডভান্স ছাড়া কাজ করি না। তা আপনি যদি ক্যাশ অ্যাডভান্স যদি আপনাকে 100% করতে পারেন, আপনি আমার ফ্যাক্টরি প্রোফাইল, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সব কিছু দেখতে পারেন, থানায় যে আমার নামে কোনো কমপ্লেন আছে কিনা তাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ব্যবসা করতেছি, আমি আপনার জন্য শ্রম দিব তখন যখন দ্য ডিল ইজ ফাইনাল। এরপর স্যাম্পল ট্যাম্পল বানায় নিয়ে আসলাম, এরপরে যে রেটে হয় নাই, স্যার আপনি শুরুতে আমাকে বলে দেন আপনারই যেটা যেটা দেখাচ্ছেন এটা স্যার এত রেট হলে আপনি কাজটা করাবেন। আমি তো এটা 200 টাকাও পারবো, 100 টাকাও পারবে, 500 টাকাও পারবো। আমি আপনার জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট, 500 টাকা দামের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তৈরি করে আপনার জন্য নিয়ে আসলাম, দেখে মন ভালো হয়ে গেছে। এবার আপনার বাজেট ছিল 150 টাকা, এরপরে যখন 150 টাকার মালটা দিব তখন ওই যেহেতু পুরানো ভালো খাবারটা খাইছেন, এবার পরের বাজেটটা খাইতে পারবেন না, কিন্তু আপনার প্রাইস বলে দিচ্ছে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কি হবে। সো ডোন্ট ওয়াস্ট মাই টাইম, আমার টাইমটা নষ্ট করার প্রয়োজন নেই। সব থেকে ভালো হবে আপনি এই প্রোডাক্টটা তৈরি করতে চান, আপনার বাজেট কি সেটা বলেন, এই বাজেটে আমি আপনাকে বলে দিব ইয়েস অর নো, যে স্যার আমি পারবো অথবা পারবো না। আমি আপনার সময় নষ্ট করবো না, এবং আমিও নিজের সময়টাকে একটু বাঁচাবো, কারণ অল্প সময় অনেক টাকা কামাই করতে না পারলে স্যার সংসার চালাবো কীভাবে, ব্যবসা চালাবো কীভাবে, ফিউচার করবো কীভাবে। সো আপনার সময়টা বাঁচানো উচিত, আমারটাও বাঁচানো উচিত। সো সময় হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো স্যার ইউ গিভ মি ইউর টার্গেট প্রাইস, যে আপনি বললেন এটা 217 টাকায় বানাইতে হবে, আমি এটা দেখলাম, গবেষণা করলাম, হোক 1 ঘন্টা হোক 3 দিন পরে আপনাকে বললাম ইয়েস স্যার আই ক্যান। যদি আমি বলি ইয়েস স্যার আই ক্যান, তখন আপনি আমাকে ওয়ার্ক অর্ডারটা, তার মধ্যে আপনি আমার প্রোফাইল, আমার অফিস, আমার ফ্যাক্টরি, আমার ওয়ার্কার সব কিছু আপনি যাচাই বাছাই করেন যে আসলে এই পরিবেশ, এই মেশিন, এই ওয়ার্কার, এগুলো দিয়ে আপনার এই কোয়ালিটিটা আসবে কিনা। আর আপনি ওইটা গবেষণা করতে করতে আমার ফ্যাক্টরিতে বসে আমার লোক দিয়ে আমি স্যাম্পলটা বানায় ফেলবো, কারণ এই পাশে অর্ডার তো কনফার্ম করে ফেলছেন, ডিল কমপ্লিট করে ফেলছেন, পেমেন্ট আমার এখানে ঢুকে গেছে। পেমেন্টটা যেদিন ঢুকবে ঠিক সেদিনের থেকে কাজ শুরু হয়ে যাবে। এবার আপনি যে 3 দিনে যে মনিটরিং করলেন, এর মধ্যে কিছু আপনার স্যাম্পল তৈরি হয়ে গেছে, স্টাইল স্যাম্পল, এরপর কারেকশন স্যাম্পল, এরপর প্রি প্রোডাকশন স্যাম্পল, তারপরে প্রোডাকশন। সো এখন তো আপনি স্যাম্পল বানাতে গেলে আপনাকে টাকা দিয়ে বানাইতে হবে, আর টাকা দিয়ে বানানোর পরে এই টাকাটা আপনার জলে যাবে নাকি এই সময়টা আমার জলে যাবে, কারণ আমি তো ভর্তুকি দিব এই স্যাম্পলটা বানানোর সময়।
যে আমারও কিছু 500 টাকা লস গেছে, যাক যদি 10,000 পিসের অর্ডার ঢুকে, তো এরকম 10টা স্যাম্পল বানাইতে বানাইতে আমার 5,000 শেষ, আপনারও কথার কথা 20,000 শেষ, কিন্তু আপনারও ফলাফল জিরো, আমারও ফলাফল জিরো। তাহলে স্যার এই কাজ করে কোনো লাভ আছে? এই কাজ করে কোনো লাভ নাই, এই কাজ স্যার করবো না। তাহলে আপনাকে সময়টা বাঁচাতে হবে সবার আগে। আর এই সময়টা যখন বাঁচাতে পারবেন এবং আপনার কথাগুলোকে যখন আপনি একদম জিস্ট পয়েন্টে নিয়ে আসবেন, তখন মানুষ আপনাকে ফ্রি খাটাইতে পারবে না। আর যখন খাটাইতে না পারবে, তখন কি হচ্ছে? সবার আগে আপনি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার টার্গেট প্রাইস কত? ভাই এটা আমার টার্গেট প্রাইস 220 টাকা। এরপর আপনি স্যাম্পলটা বানালেন, সে আপনার পরিবেশ, মেশিন সব কিছু অডিট করলো, এভরিথিং ডান, এবং ডিলটাও তার আগে কনফার্ম হয়ে আছে। এরপর যদি তার এই প্রোডাক্ট যদি পছন্দ না হয়, তখন সে ডিল ক্যান্সেল করলে সাথে সাথে তার টাকা তাকে রিটার্ন করে দিলেন। তখন যে দুইজনেরই 500, 1,000, 2,000 টাকা ক্ষয়ক্ষতি। কিন্তু আপনার ডিল কমপ্লিট হয় নাই, আগে অর্ডার কনফার্ম হয় নাই, পেমেন্ট ঢোকে নাই, আপনি স্যাম্পলের পিছনে দৌড়ে বেড়াচ্ছেন, অমুক করছেন, একটা সেলস অর্ডারের পিছনে, রিটার্নের পিছনে একটা কোম্পানি প্যাডের পরে লিখে দিচ্ছেন যদি স্যাম্পল অ্যাপ্রুভ হয় তারপরে অর্ডার দিব। স্টপ দিস ননসেন্স থিং, এগুলো করার দরকার নেই। এরা আসলে বায়ান না, এরা আপনার সময় নষ্ট করবে। এবং ইন্ডিয়ানরা যে পরিমাণ চায়নাদের কাছ থেকে এরকম ফ্রি স্যাম্পল নিয়ে নিয়ে, দাদাবাবু তুমি যদি আমাকে 5 কেজি চিনি দাও, তুমি তো জানো না আমাদের দিল্লিতে আর রাজস্থানে যেসব বায়ার আছে ওরা কিন্তু জাহাজে ভরে ভরে চিনি নেয় দাদাবাবু, তুমি যদি আমাকে 5 কেজি চিনি দাও তাহলে এটা এইসব বড় বড় বায়ারদের দিব, বুঝছো না? আর তারা যদি এটা পছন্দ করে বসে, তাহলে কিন্তু, কথার মধ্যে কিন্তু আছে, তাহলে কিন্তু দাদা তুমি কিন্তু পাগল হয়ে যাবে, তুমি কিন্তু জাহাজকে জাহাজ মাল দিয়ে পারবে না দাদা। এই কথা বলে আপনার কাছ থেকে 5 কেজি চিনি নিয়ে ও খেয়ে তারপরে শেষ করবে। আর এভাবে 20টা বছর চায়নারে ফ্রি স্যাম্পল চুষে চুষে ইন্ডিয়ানরা খাইছে। খাওয়ার পরে চায়না যখন জিনিসটা বুঝতে পারছে, তখন চায়না ফ্রি স্যাম্পলিং বন্ধ করে দিছে, বলছে আগে প্রাইস বলো, তারপরে অর্ডার কনফার্ম করো, তারপরে পেমেন্ট ঢুকবে, তারপরে তোমার স্যাম্পলে হাত দিব, তার আগে কোনো ফ্রিতে চলবে না। আর কোনো অ্যাডভান্স কোনো কিছু নাই, একদম মানে ওই 50% মানে 100% তোমাকে অ্যাডভান্স করতে হবে, অথবা স্পট পেমেন্ট করতে হবে, করে তুমি তারপরে এখানে বসে থাকো, তোমার সামনে মাল বানাবো, তোমার নড়া দরকার নেই, তুমি আমার এই ফ্যাক্টরির মধ্যে থাকবা, খাবা, ঘুমাবা, হাঁকবা, মুতবা, যা মন যা করো, তোমার ব্যবস্থা করে দিচ্ছি, যে তোমার টাকা নিয়ে আমি পলায় চলে যাচ্ছি না, আমার ফ্যাক্টরির মধ্যে তুমি থাকো, কিন্তু তোমাকে 100% তোমাকে অ্যাডভান্স করতে হবে। উই ডোন্ট ট্রাস্ট ইউ। এবং এতটাই চায়না কঠিন হয়ে গেছে, সে বলছে উই ডোন্ট ট্রাস্ট ইউর এলসি। কি এলসি? রেগুলার এলসি। অর্থাৎ আমি মাল জাহাজে উঠাই দিব, তার 30 দিন পরে যে আমি তোমার টাকা ব্যাংকের থেকে উঠাতে পারবো, হবে না, সব এক্স ফ্যাক্টরি। আমার ফ্যাক্টরি গেটের থেকে যখনই মাল বেরোতে হবে তখনই ডকুমেন্টটা ব্যাংকে জমা দিব, এবং তখনই আমার ক্যাশ হইতে হবে, তারপরে আমি মাল তোমার লজিস্টিক্স অথবা কাস্টমস এজেন্টের কাছে ছাড়বো, তার আগে আমি তোমার মাল ছাড়বো না। তাহলে চায়নার মতো এত ভদ্র জাতি যে হিউজ পরিমাণ 20 বছর ধরে ধরে ফ্রি ফ্রি স্যাম্পল দিছে, সে যদি এত কঠিন হতে পারে, তো বাংলাদেশে থেকে আপনি কেন হতে পারবেন না? অবশ্যই আপনাকে হতে হবে ব্যবসা করতে গেলে। আর এত ভদ্র হওয়ার দরকার নেই, এত অমায়িক হওয়ার দরকার নেই, আপনাকে প্রফেশনাল হইতে হবে, ঠিক আছে? তাহলে ফ্রি স্যাম্পলিং এবং একটা অর্ডার শিটের উপরে একজন ট্রেডার অথবা একজন ফ্যাক্টরি অথবা একজন সাপ্লায়ারকে ভোগান্তি করার, স্বপ্ন বিক্রি করার, অথবা বিশাল কোয়ান্টিটির মাল যদি কম রেটে দিতে পারো। যেমন রাজস্থান থেকে একবার আমাকে একজন বললো যে ভাই 3 কোটি পিসের অর্ডার, 35 টাকা করে যদি টি শার্ট বানাইতে পারেন, ব্রাদার ফাক অফ, আমি যদি মাগনা দিতে পারি, তুই বেটা 3 কোটি আনছস, 30 কোটি আমার কাছে এসে বসে থাকবে। 100 টাকার মাল যদি 1 টাকায় যদি দিই, পৃথিবীতে বায়ারের অভাব আছে? তাহলে বায়ার হতে যোগ্যতা লাগে। কিন্তু আমাদের সমাজে গত 50 বছরের মতো ধরে, মানে গার্মেন্টস যতদিন বাংলাদেশে বুম করছে, ওই বায়ার আসলে একটু মদ খাওয়াইতে হবে, একটু মাগি লাগানোর ব্যবস্থা করতে হবে, এরপর ফ্যাক্টরি টাকা পয়সা ভালো কামাইছে, বিভিন্ন হোটেল মোটেলে অথবা বিভিন্ন বাসা টাসায় বায়াররা যেভাবে ওই মডেল টডেল অথবা কি সেমডি টেমডি গার্মেন্টস সেমডি টেমডির সাথে যাওয়া আসা করে শুয়ে থাকে, পরিবেশ নষ্ট হয়, তাহলে কি হয়েছে, ফ্যাক্টরির নামে একটা রিসোর্ট বানাও, রিসোর্টের মধ্যে সুইমিং পুল থাকুক, ডুপ্লেক্স কটেজ থাকুক,
বায়ার একদম নিরাপদে, চারপাশে দেয়াল দিয়ে আছে, নিরাপদে খালি মাগি লাগাইতে থাকুক। লোকাল কথায় চলে আসতেছি, শুরুতেই বলে নিছিলাম বাস্তবতা বলতে অনেক কিছু বলা লাগবে। বাইং হাউস 4 তলা পর্যন্ত বিল্ডিং, 5 তলায় মনে করেন সব রুম রুম করা, বায়াররা থাকবে আর সন্ধ্যার পরে সেমড়িবাজি চলবে। এখন একটা লোকের সঙ্গে যখন নারী মদ এগুলো দিয়ে, জুয়া এগুলো দিয়ে যখন রিলেশন হয়, ওই রিলেশনটা বন্ধুর থেকে পাওয়ারফুল রিলেশন হয়, যেটা গত আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা দেখছেন পাপিয়া চক্র তৈরি হয়েছিল। এই পাপিয়া চক্রের মাধ্যমে টেন্ডারের থেকে শুরু করে সব জায়গায় বিশাল নেটওয়ার্ক। পরবর্তী সরকারেও যে হবে না, তাতে জামায়াত আসুক, বিএনপি আসুক আর যেই আসুক, সেখানেও যে নারীবাজি চলবে না এটা বলা যায় না। এটা চিন্তা করে না যে আমি আওয়ামী বিরোধী কথা বলছি অথবা অমুকের পক্ষে কথা বলছি। আমরা ব্যবসায়ী ভাই, আমরা বেহায়া, আমাদের কোনো দল নাই। যে সরকারি আসে সেই জয় হরি বল। ব্যবসায়ীদের ধর্ম একটাই, এটা ব্যক্তিগত টানার কোনো বিষয় নেই। যেটা শেখাচ্ছি সেটা মন দিয়ে শিখেন, বোঝার চেষ্টা করেন। ব্যবসা বলেন, টেন্ডারবাজি বলেন, আর এই গার্মেন্টসের বাইরের কাছ থেকে অর্ডার পাওয়া বলেন, সবকিছু এভাবে চলে গেছে। অর্থাৎ যখন আপনার যোগ্যতায় অর্ডার না এসে বদমাইশির মাধ্যমে অর্ডার আসছে, তখন বুঝতে হবে আপনার সেলস পাওয়ার জিরো, মাইনাস। এবার কারণ এখন যেটা করছেন সেটা হচ্ছে অপরাধ, তাহলে আপনার সেলস পাওয়ার হচ্ছে জিরো। এখন একজন গার্মেন্টস মালিক যখন প্রাডোতে করে, বিএমডাব্লিউতে করে ঘুরে, 12 মাস এসির মধ্যে থাকে, খালি ফলমূল এসব খাওয়া শুরু করে, তার তো গায়ের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে কমলা লেবুর মতো হওয়া শুরু করে। হাতে দামি ঘড়ি, সাদা পাঞ্জাবি, চকলেট কালারের জুতা। এমডি সাহেব, বাসায় ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, ইংলিশ মিডিয়ামে পড়ে। বাসায় ঢুকার সঙ্গে পাপ্পা, ড্যাডি, তারা জানে না তারা যাকে বাবা বলতেছে এই বাবাটা একটা অপবিত্র শরীরের জানোয়ার বাবা, এটা বাবার লেভেলে নাই। কারণ এই বাবাটা একটা জানোয়ারে পরিণত হতে গেল কি কারণে? সে কিন্তু অ্যাক্সিডেন্টালি, ফোর্সলি তাকে কেউ উঠায় নিয়ে যায়, তাকে ওই ব্ল্যাকমেইল করে এইসব কাজ করাচ্ছে না। তার সেলস পাওয়ার কমে গেছে, কমে যে সে এমন রাস্তায় অর্ডার পাওয়ার জন্য বেছে নিছে যে রাস্তাটাকে তাকে মেল প্রস্টিটিউটে পরিণত করছে অথবা ব্রোকারে পরিণত করছে। ওই বলে না যে পতিতাপল্লীর দালাল, তো সে নিজের ব্যবসা বাইরের কাছে একটা দালালে পরিণত হয়েছে। হয়তো বা জিএমডি দিয়ে অথবা ম্যানেজারে দিয়ে সব পরিচালনা করতেছে, অথবা কোম্পানির মধ্যে এমন একজন নিম্ন পজিশনের লোক আছে যে হচ্ছে তার ওই কোম্পানি শুরু থেকে তার সাথে আছে এলাকার গরিব একজন, ওরে দিয়ে সব কাজকাম করাচ্ছে। অফিস ভদ্রতার আড়ালে ভদ্রতার মতো চলছে, আর ব্যাকগ্রাউন্ডে তার নিজস্ব গ্রামের একটা বকাটে ভাই ব্রাদার, ওরা অফিসের মধ্যে ওই পিয়ন টিয়ন কোন একটা পদে রেখে ওরা দিয়ে সব আকাম করাচ্ছে। ব্যাংকে গেছে, ম্যানেজারের কাছে লোন দেন, ম্যানেজার লোন দেয় না। ব্যাংকের ম্যানেজারের সেমরি দিয়ে পাতায়াতে পাঠাই দিতে হবে 7 দিনের জন্য, এলসি এনক্যাশমেন্ট হয়ে যাবে। সো একটা হচ্ছে পরিবেশ তাকে বাধ্য করছে, আর একটা হচ্ছে তার সেলস পাওয়ার ধ্বংস হয়েছে, যার কারণে সে আজকে এরকম একটা সিচুয়েশন তৈরি করে রাখছে অথবা এনভায়রনমেন্ট তৈরি করছে যেখানে সবাই সবার মতো করে মজা নেবে। হতে পারে সে নিজেও পবিত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা ভালো মানুষ, কিন্তু সে নিজে ভালো, কিন্তু যে নষ্ট হতে চায় তারা নষ্ট করার সুযোগ দিছে, আর যে ভালো করতে চায় তারা সুযোগ দিছে। বাট এই পলিসিটা খাটায় বাইং হাউসগুলো এবং অনেক বড় বড় গার্মেন্টস বাংলাদেশে এত বছর টিকে ছিল। এখনো অনেক গার্মেন্টস এগুলো হয়। সন্ধ্যার পরে অসংখ্য বাইং হাউসে নারীবাজি থেকে শুরু করে, মদের আড্ডা থেকে শুরু করে, গ্রুপ সেক্সের থেকে শুরু করে অনেক কিছু হয়। বনশ্রী, উত্তরা, মিরপুর অসংখ্য বাইং হাউস এসব হয়, চট্টগ্রাম অসংখ্য বাইং হাউস এসব হয়। তাহলে এইগুলা কি? এগুলো বিজনেসের কি অংশ? তাহলে একটা বায়ারকে যখন একটা বাইং হাউস, মনে করেন আপনি একটা বাইং হাউস আর পাশে আর একটা বাইং হাউস, ওই বাইং হাউস মনে করেন সুন্দরী সেমরির সাথে বায়ারের শোয়াই দিয়ে মজা দিচ্ছে, আর যেহেতু ন্যাংটা হয়ে গেছে এবার তোর কাছে যা চাবে তাই দেবে, ভাই এই অর্ডারটা আমার কিন্তু দিতেই হবে। আচ্ছা ঠিক আছে তুই নিস, এত জায়গায় বসে 1 লাখ পিসের অর্ডার পেয়ে গেছে, আর আমি এখন সারাদিন কুত্তার মতো খাইতেও, স্যার এই অর্ডারটা এইভাবে করেছে স্যার, আমাকে কাইন্ডলি দিবেন না, আসলে অর্ডারটা তো একটু ক্যান্সেল হয়ে গেছে, ডাইভার্ট হয়ে গেছে, ঠিক আছে পরবর্তী অর্ডার তোমাকে দিব, তুমি স্যাম্পল বানিয়েছো, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। তাহলে আমি আমার পাশের বাইং হাউস, দুজনের চরিত্র 2 রকম। আমি আছি প্রফেশনাল, সে আছে
প্রফেশনাল জগতের বাইরে, কিন্তু সে তার সাকসেস রেট হাই। আমার বউ কোসে তুমি কি বালডা ফেলাও অফিসে বসে, তোমার পাশে ওই বেটাও তো অশিক্ষিত, আনস্মার্ট, কোনো কিছু জানে না, দেওতিপ্পের আডোমাডো নিয়ে বউরে স্বর্ণ কিনে দিছে কত ভরি, আর তুমি কি ঘোড়ার ডিম প্রতিটা সুতোর মাথা ধরে ধরে বানাইটা নাই, লাস্টে বাসায় কি এসে বাজার নেই, মাস গেলে কি এসে মানুষের চড়াইতে আসে, ভাড়া দিতে পারো না কেন, বেতন দিতে পারো না কেন। আমার জীবনে সবচেয়ে বড় পাপ করছি তোমার বিয়ে করে, কথাটা বুঝতে পারছেন? কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশন গুলো কিভাবে মার্কেটে ধ্বংস হয়ে যাচ্ছে, সেলস পাওয়ারের অভিজ্ঞতার কারণে অথবা সেলস পাওয়ারের কারণে। যে সেলস পাওয়ার নাই যে মানুষগুলো, সেই মানুষগুলোই টপ পজিশনে চলে যাচ্ছে। আর যারা সেলস পাওয়ার আছে তারা যুক্তির মধ্যে আটকে পড়ে থাকতেছে। তাহলে ধরো মারো খাও নামে একটা বিষয় আছে। একটা অর্ডার পাইছে $6, সেই অর্ডারে মার্চেন্ডাইজারে বলে দেবে যত কমের মধ্যে ভালো এই বডি বানাতে পারো তত তোমার দ্রুত প্রমোশন হবে, তত বোনাস। এখন $6 কাজ পাইছে, $6 সে পারলে $1.5 দিয়ে মাল বানানোর চেষ্টা করবে পারফরমেন্স দেখার জন্য। তো $6 মাল কি $1.5 ওই কোয়ালিটি আসে? আসবে না। বায়ার অসন্তুষ্ট হয়ে যাবে, মাল স্টক লট হয়ে যাবে। পারফরমেন্স করতে যে উল্টে আরো জান নিয়ে টানাটানি বেঁধে যাবে। তাহলে একটা বাইং হাউসের নেচারটা কি, সেই জিনিসগুলো আপনি যখন জানবেন, তার মালিকগুলো কোন কোন জায়গায় অদক্ষ এবং কোন কোন জায়গায় ধরা, সবকিছু যখন জানবেন, কথার কথা আপনি যদি আমার সবকিছু যদি জানেন, তখন আমার সামনে কিন্তু এমনভাবে কথা বলবেন, আমাকে আটকে আটকে কথা বলতে পারবেন। তখন কি হবে, আমি আপনাকে বলবো জি বস, জি জি ঠিক আছে বস, আমার এটা ভুল হয়েছে, আমি এটা করে দিচ্ছি। কিন্তু আপনি যখন আমার সম্পর্কে না জানবেন, তখন তো আপনি আমার ওই পয়েন্টগুলোতে কথা বলতে পারবেন না যেখানে আমি আপনার কাছে মাথা নিচু করব। তো একটা বায়ারেরও কিছু পয়েন্ট থাকে। ফার্স্ট অফ অল, যে স্যার অর্ডারটা কি কনফার্ম হয়েছে, স্যার আমাকে আপনি প্রাইস কনফার্ম করবেন, আর আমি আপনার এই প্রোডাক্টটা তৈরি করতে পারবো কিনা, এই জন্য আমি 10টা স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। এই 10টা স্যাম্পলের সেলাই, ফিনিশিং, কোয়ালিটি, এভরিথিং আপনি পয়েন্ট টু পয়েন্ট, প্রতিটা স্টিচের ঘনত্ব, পাকারিং থেকে ওয়াশের থেকে শুরু করে এভরিথিং আপনি 10টা যাচাই করেন, এবং এই 10টাই গ্যারান্টি দেওয়া আমার ফ্যাক্টরিতে। ইভেন আপনি যদি ভিডিও রেকর্ড চান, আমার ফ্যাক্টরিতে বানাইছি না অন্য কোথাও, আমি আপনাকে আমার ক্যামেরা থেকে আপনাকে ভিডিও দেখাই দিব, প্রমাণ আছে। তাহলে এই কাজগুলো দেখার পরে তো আপনি বুঝতে পারছেন আমি একটা টি শার্ট ভালোভাবে বানাতে পারি, একটা ব্র্যান্ড কোয়ালিটি অথবা ওয়ার্ল্ড ক্লাস পারি। এরপর যত গুড় তত মিঠা, আপনি যত ইনভেস্ট করবেন তত ভালো প্রোডাক্ট হবে। আবার যত কমাবেন তত আমাকে বাজেট কমাতে হবে। 25,000 টাকার বেতনের একটা ওয়ার্কার, যার মাস গেলে 30-35,000 টাকা ওভার টাইম সহ চলে আসে, তার ওখানে আমি সর্বোচ্চ 7,000 টাকা 8,000 টাকার একটা ওয়ার্কার দিয়ে মাল সেলাই করবো। তো ওই সেলাই আর এই সেলাই কি সেম হবে? ওই ফিনিশিং আর এই ফিনিশিং কি সেম হবে? হবে না তো। যত গুড় তত মিঠা। এখন আপনি যদি $6 অর্ডার পেয়ে সেটা যদি $2 উঠাইতে চান, তা $2 চেহারাটাও যেমন, মালটাও এরকম হবে। বাট আমি পারবো না বলে না শব্দ নাই, অবশ্যই পারবো, কেন পারবো না? আর 10 জন পারবে না, তাহলে আমিও পারবো। কোশ্চেন হলো আপনার পেমেন্ট কিভাবে হবে। অর্থাৎ বায়ারের সঙ্গে কথা বলার আগে সবার আগে উল্টাভাবে তাকে টান দিতে হবে যে আপনি আমাকে পেমেন্টটা কিভাবে দিবেন। সব খেলার শেষ কথা হলো যে আমি তাকে মালটা কি দিব আর সে আমাকে পেমেন্টটা কি দিব। কারণ এই পেমেন্টের জন্য এবং 2 টাকা লাভের জন্য এত ব্রেন, এত দক্ষতা, এত চিন্তা ভাবনা, এত পলিসি, এত শিক্ষা, এত বদর বদর, এত চাপাবাজি, এত গেজে গেজি, এত ভালো কথা, এত নীতির কথা, সব কিছু হচ্ছে পেমেন্টের জন্য, অর্থাৎ 2টো ভাতের জন্য, 2টো লাভের জন্য, তাই তো? তাহলে স্যার সবার আগে আমাকে শেষটা দেখান, স্যার আপনার পেমেন্ট কিভাবে হবে। আমি 100% পেমেন্ট ছাড়া কাজ করি না, অথবা 80% কাজ করব, আর মাল যেদিন ডেলিভারি হবে সেদিন গেটে ফুল পেমেন্ট করে তারপরে মালটা নিতে হবে, 20% বাকি। তাহলে স্যার আমি কাজটা করতে পারবো, তাছাড়া পারবো না। আমি ছোট মানুষ, আমার সামর্থ্য ছোট, আপনার অর্ডার বড়, এত ইনভেস্টমেন্ট আমার কাছে নাই, আমি পারবো না। অথবা যদি আপনার থাকে আপনি সেটা বলবেন যে স্যার আমি পারবো, আমাকে 30% অ্যাডভান্স দিলে পারবো। আর এটা ডিপেন্ড করবে আপনার
ক্যাপাসিটির উপরে। ওকে, আচ্ছা, এরপর কোশ্চেনটা হলো যে স্যার মালটা কিউসি ইন্সপেকশন ডিসিশন কে নেবে? সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। স্যার এই মালটা যে কিউসি অথবা ইন্সপেকশন হবে এটা কে করবে? আপনার অফিসের কোনো লোক, নাকি বাইরের কোনো প্রতিনিধি, নাকি থার্ড পার্টি কেউ? যদি থার্ড পার্টি হয়, অথবা আপনার অফিসের হয়, অথবা আপনি নিজে হন, অথবা আপনার কোনো কর্মচারী হয়, অথবা বাইরের কোনো কর্মচারী হয়, হোয়াট এভার হোয়ার এভার হুই ইজ ডাজেন্ট ম্যাটার, তার পরিচয় কি, সে কোথা থেকে আসছে, এগুলো বিষয় না, বিষয় হচ্ছে সে কিউসি। তাহলে প্রতিটা পদক্ষেপে তার সই প্লাস আপনার সই আপনাকে দিতে হবে। যেমন আমি স্যাম্পলটা যখন স্টাইল স্যাম্পল করবো, স্টাইল স্যাম্পল কি জন্য করে, যে আমার সেলাই এবং সাইজ টাইজ সবকিছু ঠিক আছে কিনা। এটা পরে কারেকশন যদি লাগে তখন আপনি কারেকশন করে দিবেন, যে ভাই এই গলাটা আর হাফ ইঞ্চ একটু টাইট করে দেন, এটুকুন করে দেন। এরপর আমি আবার একটা স্যাম্পল বানাবো একটু টাইট করে দিয়ে। তো প্রথম যখন এই কারেকশনটা আপনি আমাকে দিছিলেন, এইখানে সই লাগবে এবং এখানে লিখে দিতে হবে অল আদার ওকে, বাকি সবকিছু ওকে আছে। দ্বিতীয়টা যখন এটা ওকে হয়ে যাবে তখন এটা পরে আপনাকে লিখে দিতে হবে যে ইয়েস ওকে গো ফর প্রি প্রোডাকশন, মানে তুমি প্রোডাকশনের জন্য প্রি প্রোডাকশন স্যাম্পল তৈরি করো। এবার প্রি প্রোডাকশন স্যাম্পল যখন তৈরি করবো, হয় পেপারে নয় বডির উপরে আমাকে লিখে দিতে হবে প্রি প্রোডাকশন স্যাম্পল ইজ ওকে, ইউ ক্যান গো ফর। এরপরে আমি প্রোডাকশনে চলে যাব এবং প্রোডাকশনের ফার্স্ট বডি যখন বের হবে তখন আমাকে ওখানে অ্যাপ্রুভাল দিতে হবে, যেহেতু বড় অঙ্কের টাকার কাজ। ফার্স্ট বডিটা কাটিং হয়ে যাওয়ার পরে ফার্স্ট বডিটা যেদিন বের হবে ওখানে ওকে লিখতে হবে। তাহলে আমার বাকি যে কাটিং বডি আছে সেখানে আমাকে ওকে লিখে দিতে হবে যে তুমি যে কাটিং করেছো কাটিং পার্ট ঠিক আছে। এবার ফার্স্ট বডি যখন বেড়েছে সেলাইয়ের মান ওকে লিখছেন, মানে আমার টোটাল যা সেলাই হবে ওই সেলাই ইন্সপেকশন করে আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে। কারণ প্রথম যেটা দিয়েছেন সেটার সাথে যদি বাকি সবগুলো সেম কোয়ালিটি যদি আমি দিই, কেন আপনি অ্যাপ্রুভাল দেবেন না? অসংখ্য ধান্দাবাজ বাটপার বায়ার অথবা কিউসি আছে, মাল বানানোর পরে কয় যে ভাই ওই স্যাম্পলে এখন যেমন দেখাইছিলেন তেমন হয় নাই। ভাই স্যাম্পল তো একজন মানুষ 6 ঘন্টা 8 ঘন্টা ধরে বানাইছে, আর এটা হচ্ছে প্রোডাকশন, 1 ঘন্টায় 10 জন মিলে মিনিমাম 1000 বডি বানাচ্ছে। তো ওইটার মান আর ওইটার কোয়ালিটি আর কি প্রোডাকশন কোয়ালিটি কি সেম হবে? ইয়ার কি মারা কথা বলেন, ফাজলামি করেন। মালের প্রোডাকশন হওয়ার পরে লাস্টে এসে ফাজলামি করে হাতাহাতি করে সালিশ বিচার করে মুস্তান ভাড়া করে এনে 2 টাকা কম দিয়ে মাল উঠায় নিয়ে দেবেন, একদম পাশার মধ্যে বলে দিব বাংলা কথা। মনে মনে এই কথাগুলো নিজেকে নিজে বলবেন। আর এরকম বাজে সিচুয়েশন যেহেতু না হয় সেই জন্য আপনাকে পার্ট বাই পার্ট অ্যাপ্রুভাল নিতে হবে, যে ফার্স্ট স্যার আমার প্রোডাকশনের ফার্স্ট যে বডিটা বেড়েছে অথবা 3টা বডি বেড়েছে, 3টে আপনার সই করা আছে। এবার বাকি যেগুলো নিয়ে আপনি কমপ্লেন করতে যাচ্ছেন, আপনার কিউসি কমপ্লেন করছে খাওয়ার জন্য নাকি স্টক লটের রেটে মজা নেওয়ার জন্য? মজা নেওয়ার সুযোগ নেই স্যার। আপনার অ্যাপ্রুভাল দেওয়া আছে, এই যে মালটা যেভাবে অ্যাপ্রুভাল দিয়েছেন বাকি মাল সে স্ট্যান্ডার্ডে আছে। আপনি যেমন মালের কোয়ালিটির জন্য কিউসি আনছেন, আমি তেমন থার্ড পার্টি আরো 10টা লোক নিয়ে আসবো, পারলে পুলিশ নিয়ে আসবো, পারলে অমুক নিয়ে আসবো, যদি কিনা আপনি জেন্টেল বায়ান না হন। আপনার পক্ষে লোক আছে ইন্সপেকশন কিউসি, আমার পক্ষে লোক আছে কেসে প্রশাসন এবং বিচারক, যারা ন্যায় বিচারটা করবে। আপনি ফার্স্ট যেটা ইকুয়াল দেখাচ্ছেন এটা ইকুয়াল আছে, ওকে স্যার। সো তখন বায়ারের যত নাটক, স্পেশালি ইন্ডিয়ান বায়ারদের যত নাটক থাকে, ইরানের বায়ারের নাটক থাকে, তারপরে আপনার ফিলিপাইনের বায়াররা বর্তমানে নাটক শিখছে, বাঙালিরাই শিখাইছে, মালয়েশিয়ান বায়ারের যেমন নাটক থাকে, এই নাটক টাটক সব পাশার মধ্যে ভরা শেষ। চায়না এভাবেই ভরে দিচ্ছে। সো চায়না আপনাকে শেখাচ্ছে, আপনি শিখবেন না কেন? ভালোটা নিরাপদে থাকতে আপনি শিখবেন না? সুস্থ সুন্দর মস্তিষ্কের ব্যবসা করতে আপনি শিখবেন না? এটা তো বায়ারকে দোষ দেওয়া না, সেইটাই হচ্ছে বায়ার, যে গ্রামাটিক্যাল কাজ করে, গ্রামাটিক্যাল প্রাইস দেয়, গ্রামাটিক্যাল কথা বলে। অর্থাৎ কি, এই মালটা বানাতে যদি 200 টাকা লাগে, সে হয়তো 180 টাকা বললো, 170 টাকা বললো, কিন্তু 100 টাকা তো আর বলবে না। তো ওইটা হচ্ছে বায়ার। আর একজন এই মালটা বানাইতে 20 টাকা বলে 1 কোটি পিসের অর্ডার নিয়ে আসছে, তো ওরা থাপড়ায় বের করে দেবেন। খানকির বলা তোর মতো বায়ারের দরকার নেই, বায়ারের মায়ের চেয়ে বাচ্চা। এরকম সুন্দর সুন্দর গালাগালি মনে মনে দিয়ে ফেলবেন। কিছু কিছু সময় গালাগাল দেওয়াও হালাল আমার মতে। মন খুলে গালাগালি দেবেন, শালা মা যাচ্ছে বাটপার, 1 কোটি পিসের অর্ডার নিয়েছে। আরাম যাতে 1 কোটি পিস নিয়েছি, তোর ব্যাংকের স্টেটমেন্ট দেয় আমারে, তোর 1 কোটি পিস কোন জায়গায় দেয় আসে, তার পাশার মধ্যে দিয়ে
10 টাকা রেটে মাল বানায় দিব। তা 10 টাকা রেটে 100 টাকার মাল যদি 10 টাকা দিয়ে বানায় দিই, তো কি বালের 1 কোটি? পৃথিবীতে 500 কোটি মানুষ থাকতে 500 কোটি মানুষই অর্ডার দিবে আমারে। তোরে আমার দরকার আছে? তোরে আমার ওই পাও চাটার দরকার আছে তোর মতো বাইরে? যে 1 কোটি পিসের অর্ডার নিয়ে আসো, ওর পাও চাটো, সোনাটা চাটো, আর ওরে কটা মাগি ভাড়া দেওয়ার জন্য পাগল হয়ে ছুটাছুটি করো কোথায় টেস্টি মাল পাওয়া যাবে। বাইরের মন ভরবে, একটা লাত্তি মেরে দিব খানকে বলা, বার মারাও। মনে মনে এইসব কথা বলবেন, একদম সামনে পরে তার বলা যায় না, ভদ্রতা বলে তো একটা কথা আছে, তাই না? তো বায়ার হচ্ছে সেইটাই বায়ার যার সবকিছু ভদ্রচিত, গ্রামাটিক্যাল, সুন্দর। এবং সেই বায়ারকে অবশ্যই আমরা সম্মানের সাথে স্যালুট জানাবো যে আমার বায়ার তার যে কাজটা, সেই কাজটা যদি আমি আমার পরিশ্রম দিয়ে সুন্দরভাবে করতে পারি, তাহলে সে 2 টাকা ব্যবসা করবে। সো সে আমাকে সবার আগে সম্মান করবে। কাজ অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু কাজ উঠানোর মানুষ পাওয়া যায় না। সো আমার বায়ারকে যত দরকার, তার থেকে ফ্যাক্টরিকে বায়ারের বেশি দরকার। সো $6 কাজ পেয়ে সে যদি $4 কাজটা উঠে নিয়ে দেয়, $2 যদি তার লাভ থাকে এবং 12 মাস যদি তার এটা যদি অর্ডার চলতে থাকে, তা আমার কারণে সে সুনামও পাইল, আবার প্রতি মাসে চোখ বন্ধ করে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার কামাই করতেছে। সো সে ডেফিনেটলি আমাকে বুকে জড়া দেবে, আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে যে ভাই আপনার সহযোগিতা, সাপোর্ট আর কোয়ালিটির কারণে আজকে আমি এত বড় বায়ারে পরিণত হয়েছি, অথবা আমার বাইং হাউস এত বড় কিছুতে হয়েছে। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই আসেন, বুকে আসেন, আপনি আমার ভাই। জেনুইন বায়ার একটা ফ্যাক্টরি মালিককে এটা বলবেই, আর ফ্যাক্টরি মালিকও বলবে ভাই আপনি চেষ্টা করছি আপনার জন্য, আরও চেষ্টা করে দেবো আল্লাহ যতদিন বাঁচায় রাখে। খালি আপনি দোয়া রাখবেন, আমিও দোয়া রাখবো দুইজন দুইজনের জন্য, যেন দুইজন দুইজনকে যতদিন বেঁচে আছি সহযোগিতা করে দুইজনই ভালো থাকতে পারি। আমার কারণে আপনার 2 টাকা ইনকাম হচ্ছে, আপনার কারণে তো আমার 2 টাকা ইনকাম হচ্ছে। তখন ফ্যাক্টরিও তার কাছে সবই নেয়, সুন্দরভাবে মাথা নিচু করবে, থ্যাংক ইউ ভাই। আর এটাকেই বলে বিজনেসের শান্তি, বিজনেসের সুখ, এটাকেই বলে ফ্যাক্টরি, এটাকেই বলে বায়ার। আর এর বাইরে যারা ঘুরবে সব হচ্ছে দালাল, ফাপড়বাজ, পেমেন্ট নিয়ে ঝামেলা, হাতাহাতি, শয়তানি, বদমাইশি, ব্যবসার মধ্যে এরকম দোদুল্যমান বাংলা খানকির ছেলে। কথা বুঝতে পারছেন? একটা ফাক আপ বলে একটা লাথি মেরে ফ্যাক্টরিতে বের করে দেবেন, খানকে বলে ইয়ার্কি মারতে আসছস ব্যবসার মধ্যে। তোর বালের পীড়িতের কথা, আর ওই করোনার কথা, ঢঙের কথা, আর ওই 50 বছরের বালের অভিজ্ঞতার কথা শোনার টাইম আছে? তোর মতো বায়ার অথবা তোর মতো ফ্যাক্টরিতে বহুত আগে বাইজে খাওয়া শেষ। শালা বয়সকালে বিয়ে যদি না হইতো তাহলে তোর মতো বায়ারে আমার আত্মারি মেরে লুঙ্গিতে ভরে ফেলানো লাগতো না। বায়ার মারাও অথবা ফ্যাক্টরি মারাও, কথাবার্তা হইতে হবে একদম কাট ক্লিয়ার, পয়েন্ট টু পয়েন্ট, রেসপেক্টের সাথে। যে শব্দগুলো আমি উচ্চারণ করে দিলাম, আমার কথা শুনে আপনাদের মনে হচ্ছে জোবাইদ ভাই সি 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 কি সব ভাষায় কথা বলছে, তো ভিডিওতে শোনাই যায় না, ছি এত থার্ড ক্লাস মানুষ। যখন 1 কোটি টাকার ধরা খাবেন তখন এর থেকে আরো 50 গুণ খারাপ কথা বলবেন, তখন বাপ মা তুলেও কথা বলবেন, তখন বুঝবেন জোবাইদ ভাই কোন লেভেলের একটা সলিড জিনিস ছিল, আপনার লাইফ তৈরি করে দিচ্ছে। ধরাটা খাওয়ার পরে বুঝবেন। তাহলে ধরা না খেয়ে আগে শিখেন। ঠান্ডা মাথায় আপনাদের শেখাই দিচ্ছি। অনেক পরিশ্রম করে, এত কথা বলতে গেলে ব্রেনেরও প্রেশার লাগে, অনেক কাজ থামায় আপনাদের ফিরি সব কথা শেখাই দিচ্ছি, মন দিয়ে শেখেন। আপনাকে বায়ারকে সবার আগে প্রোডাক্টটা দেখাতে হবে যে হচ্ছে আমার কাজের কোয়ালিটি। আপনার এই স্যাম্পল বানায় দেওয়ার পরে আপনি ডিসিশন নিবেন যে আমাকে কাজ দেওয়া যাক না। আপনার মতো বায়ারের মায়ের চুদিস ওরে বাচ্চা, তুই বায়ার না, তোর কোয়ালিটি নেই, তুই আমার কাজের মান দেখে বুঝোস না। আমার যদি সেলার মান এরকম যদি কোয়ালিটি হয়, তা তোর এই মালটা আমি যে বানাইতে পারবো এটা বুঝোস না। কি বালের বায়ার হয়েছিস? তোর মতো বায়ার চুদি আমি। এটা কি সেলাই থেকে শুরু করে, আচ্ছা বুয়েটা থেকে পাশ করা একটা ছেলে তার সার্টিফিকেটগুলো দেখে একটা কোম্পানি কেন চাকরি দেয় বলেন তো?
কারণ ওই সার্টিফিকেটগুলো ডিফাইন করে যে সে ম্যাথমেটিক্সে কেমন, ফিজিক্সে কেমন, কেমিস্ট্রিতে কেমন, ইংরেজিতে কেমন, সেখান থেকে তার কোয়ালিটিটা কি, এটা কোম্পানি যাচাই বাছাই করে। এরপর তাকে চাকরি দেয়। এরপরেও যদি দেখে যে না, তার সব ঠিক আছে পড়াশোনা, বাট ইন্টেলেকচুয়ালিটি জিরো, তাহলে তাকে ক্লোজ করে দেয়, অথবা তার সততা জিরো, ক্লোজ করে দেয়। বাট সার্টিফিকেটটা কি? একটা মানদণ্ড যে না, আমি যে টাইপের মানুষ খুঁজছি, একটু ম্যাথামেটিক্সে ভালো হইতে হবে অ্যাকাউন্টসের জন্য, অথবা অ্যাকাউন্টিংয়ে ভালো হতে হবে, ছেলেটার রেজাল্টটা অ্যাকাউন্টিংয়ে ভালো, ম্যাথমেটিক্সে ভালো, তাহলে একে চাকরিটা দাও। আমরা কিন্তু ইংরেজিতে ভালোর দরকার নেই, অথবা ধর্মে ভালোর দরকার নেই, অথবা সমাজ বিজ্ঞানে ভালোর দরকার নেই। আমার যেটাতে দরকার, তার এই 8টা সাবজেক্টের মধ্যে তার অ্যাকাউন্টিংয়ের রেজাল্টটা ভালো, ইংলিশ অ্যাভারেজ আছে, আর ম্যাথামেটিক্সে সে ভালো, ওকে ফাইন, তাকে অ্যাকাউন্টিংয়ের চাকরি দাও। ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম, আর যেটুকুন যা জানে না সেটুকুন কোম্পানি শেখায় নেবে। তাহলে সার্টিফিকেটটা কি? সার্টিফিকেট হচ্ছে একটা কোয়ালিটি। আমি যে গেঞ্জি স্যাম্পল যা বানায় নিয়ে আসলাম, এবং এটা যে আমি বানাচ্ছি সেটা প্রমাণও দেখালাম, এরপরে যদি বায়ার বলে যে ভাই ওই আমার একটা স্যাম্পল আছে, ওইরকমই একদম কমপ্লিট যা আছে তার একটা স্যাম্পল বানায় দিলে তারপরে আমরা দাম টাম সবকিছু নিয়ে কথা বলবো নি, এটি কিন্তু একটা ভালো বায়ারের কাজ, কাজটা যদি করা যেত সারা বছর 12 মাস ধরে কাজ করবে, রেটও ভালো, বাস্তবে দেখবেন এ কাজ তো হবেই না। আবার রেটও যদি পান তাও হবে একদম বস্তি মার্কা। আর এই যে স্যাম্পল ট্যাম্পল বানাবেন, কদিন পরে দেখবেন এই স্যাম্পলটা ও অথবা ওই বায়ারের বাইক নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইসব বাস্টার্ড কোয়ালিটির বাইং হাউস অথবা বায়ারের পিছনে কখনো সময় নষ্ট করবেন না। এরপর অনলাইনে কিছু বড় বড় অর্ডার দেখবেন বিভিন্ন বিটুবি কোম্পানিতে, ওই ফ্যাক্টরি কি হচ্ছে আপনার ইন্ডিয়ান বায়াররা যেমন কথার কথা ওই মাল বানানোর আগে সবার আগে দাদা এই মালটা বানাবেন, এটা মেজারমেন্ট আমার একটু দেন তো, এটা তো ভালোই দেখা যাচ্ছে, মানে ও মেজারমেন্ট জানেই না, ও আপনার কাছে মেজারমেন্ট নিয়ে এটা নিয়ে আর একজনের দিয়ে তারপরে বলছে এই মেজারমেন্টে মাল বানালে কয় টাকা রেট পড়বে বলো। এসব ইন্ডিয়ানরা করে, শিয়ানা তো বাল পাকনা বেশি, পাছা মারাও খায় বেশি। দেখছেন না অনলাইনে যত কলকাতার যত টিকটক ভিডিও রিল আছে, বৌদিরা তো আগের থেকেই পাছা মারা খায়, তাহলে বৌদিরা যারা পাছা মারা খাবে তার পেটে যেটা হবে সেটা তো জন্মতেই পাছা মারা খাওয়া পাবলিক। এখানে ইন্ডিয়ান রে পাছা মারা জাতি বলা ছাড়া আর কোনো কিছু বলার তো আর সুযোগ নাই, কারণ তারাই তো এটা করতেছে। ব্যক্তিগত আক্রোশ না, তারা অনলাইনে করতেছে, ফিজিক্যালি করতেছে, সেটাই জাস্ট আমরা মুখ দিয়ে বলতেছি, দ্যাটস ইট। কথাটা এই কারণে বলা, আপনি যদি খুঁতখুঁতে হন আর বেশি বাল পাকনা অথবা বেশি শিয়ানা হন, পাছা মার আপনি খাবেন এই পৃথিবীতে, নিজের আপন ভাইয়ের কাছেও খাবেন, বউয়ের কাছেও খাবেন, অথবা জামাইয়ের কাছেও খাবেন, সন্তানের কাছেও খাবেন, সব জায়গায় খাবেন। বেশি বোঝা পাবলিক আর বেশি খুঁতখুঁতে করা পাবলিক জীবনে কিচ্ছু করতে পারবেন না। কথাটা কিন্তু আবার ভিডিও শুরু থেকে শেষে আবার রিপিট করলাম। তাহলে বায়ারের আচরণ কি হতে পারে? সবার আগে আপনার এইটুকুন জানলেই হবে, যে কোনো প্রোডাক্টের বায়ার, আমি একজন বায়ার, এই কাপড়টা সুন্দরভাবে বানাতে চাই, কেউ যদি আমাকে বানায় দেয় আমি তার পেমেন্টটা সুন্দরভাবে নিয়ে আমি প্রোডাক্টটা নিয়ে আর এক জায়গায় সেল করব, এইটুকুনি বায়ারের মেন্টালিটি, এর বাইরে আর কিচ্ছু না, কোনো বায়ারের বাইরে কিচ্ছু না। যাকে বলা হচ্ছে বায়ার আর যাকে বলা হচ্ছে ফ্রড, যেমন পৃথিবীতে এখন বর্তমানে সবচেয়ে বেশি ফ্রড বায়ার হচ্ছে স্পেনে, যাদের পেমেন্টের হিউজ পরিমাণ ঝামেলা। বাংলাদেশে বিভিন্ন ব্যাংক আছে না, যেসব ব্যাংকে ম্যানেজারে মাগি লাগাইতে দিলে ওই ব্যাংকে টাকা না থাকলে এলসি ওপেন করা দেয়, তো বিদেশে এটা সম্ভব। তো বিদেশে ক্যাসিনো ম্যাসিনো দুর্নীতি হয় না, বাংলাদেশের থেকে আরো 10 গুণ বেশি হয়। সারা বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস বায়ার হচ্ছে বর্তমানে স্পেন, তাদের এলসি টেলসি বেশিরভাগই ফ্রড থাকে। লাস্টে বলে যে টাকা হংকংয়ে পাঠাও, সিঙ্গাপুরে পাঠাও, বলে যে আমি তো স্পেনে একটু বাইরে আছি, রাস্তায় আছি, তোমাকে পরে কল দিচ্ছি। এরপরে আবার ফোন দিবে, অথবা আপনি ফোন দিলেন, 4 ঘন্টার মধ্যে ফোন দেয়নি, আপনি ফোন দিলেন, কাজে তুমি হংকংয়ে পাঠাও, আমি তো হংকংয়ে স্ট্যান্ড বাই আছি, তুমি হংকংয়ে পাঠাও, এখান থেকে আমি ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে দেবো। একটু আগে করলে স্পেনে 4 ঘন্টার মধ্যে হংকংয়ে চলে গেছে। তো এরকম অনলাইন ফ্রড বায়ার বিভিন্ন বিটুবি মার্কেটে বড় বড় অর্ডার নিয়ে কাজ করে, এবং এইসব বায়ার সবার আগে আপনাকে LOI চাবে।
এলওআই, যেটা আফ্রিকান কান্ট্রিগুলোতে দুর্নীতিগুলো হয়, যে আপনার কোম্পানি ডিটেল সব কিছু নিয়ে নেবে, বাপ মা 14 গোষ্ঠী শুদ্ধ সব কিছু নিয়ে লাস্ট আপনাকে হ্যাকিং করা শুরু করবে। এই তথ্যগুলো আবার আমেরিকার বিভিন্ন বোস্টন শহরে প্রচুর নিগ্রো আছে, ওখানে বিভিন্ন হ্যাকারদের নেটওয়ার্কের কাছে দিয়ে দেয়। সিঙ্গাপুরে অনেক হ্যাকার আছে, তারপরে থাইল্যান্ডে, ব্যাংককে অনেক হ্যাকার আছে, স্পেনে অনেক হ্যাকার আছে। এইসব হ্যাকার চক্রের কাছে আপনার তথ্যগুলো বিক্রি করে দিবে। আপনার মতো 50 জনের তথ্য নিয়ে বিক্রি করে দিয়ে পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব জায়গায় গা দিয়ে যার কাছে যা আছে সব কুড়ায় নিয়ে চলে যাবে। তারে এলওআই চাবে, অমুক চাবে, তমুক চাবে, মালের রেটের কোনো খবর নাই, অমুকের কোনো খবর নাই, গোড়ার ডিম চেয়ে বসে থাকে, দরকার নাই। এবং তাদের যে ওয়ার্ডার শিট, এই ওয়ার্ডার শিটের ছবি দেখবেন গোলা, ডিটেলস কোনো কিছু লেখা নাই। বাট একটা প্রোডাক্টের যখন প্রোডাকশনে যখন স্পেক করা হয়, যদি মনে করেন আমাকে বানাইতে হবে, তাহলে এই কোন পশমটা কতটুকুন দূরত্বে, কতটুকুন ডিস্টেন্সে, কত বড় হয়ে আছে, কোন দিকে মুখ করে আছে, প্রতিটা পশমের থেকে শুরু করে সব কিছু জানার পরেই কিন্তু সেটাকে বলা হয় স্পেক। আমার খালি এরকম একটা ছবি দেখবেন আর দেখে এমনি বলবেন হ্যাঁ পারবো, বানায় দেব, এটা হবে না। স্পেক অথবা স্পেক শিট এটা না। স্পেক শিট মানে এই পশমটা এইদিকে কেন আছে, এই পশমটা এইদিকে কেন আছে, এইখান থেকে এই ভাঁজটা এইটুকুন কেন উঠলো, এটা দূরত্ব কত, এখান থেকে আরেকটু কেন এতটুকুন উঠলো না, অথবা একটু কম হইলো না, এইদিকে কেন ঘুরে গেল, এইদিকে কেন উঠলো না, এই শিরাটা কত সেন্টিমিটার জাগছে, কত মিলিমিটার জাগছে, প্রতিটা জিনিস চুলছোড়া বিশ্লেষণ ওই স্প্রেডশিটের মধ্যে থাকবে। কিন্তু আপনারা অনলাইনে যখন কোনো বাইরে কোনো কোয়েরি এরকম ফ্রড বাইরে পাবেন, তখন দেখবে ভাই টি শার্ট বানাতে হবে 2 লাখ পিসের অর্ডার, টার্গেট প্রাইস তোমার কত, তোমার কোম্পানি ডিটেলস সব কিছু দাও, অর্ডার দিব যদি প্রাইসে হয়, আর তুমি স্যাম্পল বানায় আমাকে স্যাম্পল অ্যাপ্রুভাল করাতে হবে। কি বানাবেন তার ছবিও তার কাছে ঠিক মতো নাই। কারণ কম্পিউটারে বসে তো এরকম ছোট একটা রিকোয়ারমেন্টস টাইপ করা যায়, একটা ছোট বাচ্চাও মোবাইলে বসে টাইপ করতে পারে। ওর একটা স্ক্রিনশট নিয়ে পাঠায় দিছে 10 লাখ পিসের অর্ডার। তাহলে এইসব বগিযোগী বাইরের পিছনে আপনার ঘোরা যাবে না, সময় নষ্ট করা যাবে না। যে আপনাকে একটা অর্ডার দিবে সে তার নিজস্ব ডোমেনের ইমেল অ্যাড্রেস, যেমন আমার ডোমেন কি khansglobal.com, www.khansglobal.com। আমি আপনাকে যদি মেল দেই, তাহলে সিইও অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা জুবায়েদ অথবা সুমন, আমার যে কোনো আইডি থাকুক, এরপরে @khansglobal.com থাকতে হবে। এবং সেটি যে মেলটা যে আমি আপনাকে সেন্ড করছি, ওই সেন্ডার শুধু সেন্ডারের ইমেল অ্যাড্রেস নয়, ইমেল অ্যাড্রেসের ডিটেলসেও দেখতে হবে যে ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। মানে বাইরে লেখা খানস গ্লোবাল, জুবায়েদ khansglobal.com, কিন্তু ভিতরে ইমেল অ্যাড্রেস আর একটা, ওইটাও হ্যাকারের ইমেল অ্যাড্রেস। সব কিছু আপনাকে যাচাই বাছাই করে করে, প্রতিটা মেইলের থেকে শুরু করে, প্রতিটা মেসেজের থেকে শুরু করে, যেহেতু কোটি টাকার অর্ডার, একটু ডানে বামে ভুল হলে লাইফ শেষ। শুধু আপনার না, ওয়ার্কার থেকে শুরু করে প্রতিটা মানুষের লাইফ শেষ হয়ে যাবে খালি একটা দুইটা শিপমেন্ট ধরা খেলে। বহুত গার্মেন্টস আছে পরপর 2-3টা শিপমেন্টে ধরা খেয়ে রাস্তার ভিখারি হয়ে যাওয়ার মতো অবস্থা আছে। আল মুসলিম গ্রুপেই যান না, যে দেখেন না, আরো কত গ্রুপ আছে, কিন্তু তাদের যেহেতু অনেক বড় ধরনের ফান্ড, কোনো মতে ঘুরে টুরে আবার বেঁচে গেছে। কিন্তু মাঝারি অথবা ছোট ফ্যাক্টরি একটা বড় কাজ পাইছেন, আর কাজটা যদি এরকম ফ্রড বায়ার অথবা ফ্রড কাহিনী ঘুরে বসে, লাইফই শেষ। আর ইয়াং জেনারেশন অনলাইনে এইসব অর্ডার কোয়েরি বিটুবি মার্কেটে ঢুকে এইসব কোয়েরি টুয়েরি দেখে পাগল হইতে থাকে। পাগল হবেন না, আগে দেখবেন। শুনেন, আপনারা যদি আমার বিয়ে করার ইচ্ছা থাকে, সবার আগে আমি আমার 14 গোষ্ঠীর পরিচয় আমি নিজেই আপনারা দিব, যে দেখেন আমার নাম খান জুবায়েদ হোসেন, আমি এই কোয়ালিটি, আমার এটা অযোগ্যতা, বাট আপনাকে আমার খুব ভালো লাগছে, আমার সামর্থ্য দিয়ে আপনাকে খাওয়ার পরে সম্মান দিয়ে আমার কাছে আপনাকে রাখবো, যদি আপনার ভালো লাগে আপনি গ্রহণ করতে পারেন, অথবা আপনি আমাকে জানাতে পারেন, দুইজন মিলে ডিসিশন নিতে পারি। দুইটা, একটা অতি ভদ্র আর একটা ইকুয়াল ভদ্র, দুইটা আলোচনা, এর বাইরে আর কিছু না। আর যেটা ফ্রড, ভাই আপনি কি করেন, আপনার বাসা কোথায়, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা ঘটে। ওই যে দেখেন না যে অনলাইনে এক এক মহিলার 40 বিয়ে, খালি প্রবাসী ধরে ধরে বাঙ্গায় চোরা খায়, নাম আজকে ফাঁকি, কালকে রানী, তারপরের দিন কি এসে ফরোজা, তারপরের দিন কি এসে সাকরানি,
নাম চেঞ্জ হইতে থাকে, রূপ চেঞ্জ হইতে পারে, বাড়ি ঠিকানা চেঞ্জ হইতে থাকে, মোবাইল নাম্বার চেঞ্জ হইতে থাকে, আইডির মধ্যে লেখা থাকে অবুঝ মন, তারপরে কি আরো কি কি। এই যে ঘটনাগুলো যে ঘটে, অর্থাৎ একজন ফ্রড সবসময় নিজেকে হাইড করার চেষ্টা করে, যেন সে একটা অ্যাক্সিডেন্ট ঘটে সেখান থেকে বের হয়ে গেলে তাকে ট্র্যাক আউট করা না যায়, খুঁজে পাওয়া না যায়। এটা কিন্তু চোর বলে অথবা ফ্রড বলে। তো বায়ারের মধ্যে হচ্ছে ফ্রড বেশি সাপ্লায়ারের থেকে, এটা সবসময় মাথায় রাখবেন। ট্রেডারের মধ্যে আপনি যাকে বায়ার মনে করছেন সে কি অরিজিনালি সে বায়ার নাকি সেও ট্রেডার আপনার মতো, বায়ার আর একজন, আপনাকে পক্ষগুলো জানতে হবে। তাহলে এত রকমের দুর্ঘটনার পরে যে যখন জানতে পারলেন ইনি জেনুইন বায়ার, ইনার ক্যাপাসিটি আছে এবং ইনি এই কাজগুলো যে যে কথাগুলো আমাকে বলতেছে যেভাবে দিচ্ছে তথ্যগুলো, এটা জেনুইন বোঝা যাচ্ছে, ইজ এ প্রফেশনাল, দেন শুধুমাত্র তার পিছনে সময়টা নষ্ট করেন। আর অনলাইনের থেকে শুরু করে আশপাশে লোকাল মার্কেটে অমুক ভাইয়ের অমুক ভাই, অমুক ভাইয়ের অমুক মামা, অমুক মামার অমুক ভাগ্নে, অমুক চাচার অমুক ভাইস্তা, অমুক বন্ধুর অমুক রিলেশন, গার্লফ্রেন্ডের ভাইয়ের কাজ, বালসাল সব বন্ধ করে দেন। শুধু সলিড বায়ারকে তার পিছনে ঘুরেন। আপনার যেমন সময় এবং প্যারা নষ্ট হবে, মানে প্যারাগুলো ধ্বংস হয়ে যাবে, যে একদম স্টেবল একটা লাইফে চলে আসবেন। এরপরে নিজের ব্রেনের মধ্যেও আপনি ইমোশন টিমোশন এগুলোকে ক্লোজ ডাউন করে ফেলবেন, ফুল প্রফেশনাল। এরপর দেখবেন যেটাই হাত দিচ্ছেন, আগে 10টার পিছনে দৌড়াচ্ছিলেন, ফলাফল একটা হচ্ছিল অথবা হচ্ছিল না, অথবা যেটা হচ্ছিল সেটা শেষটা ফিনিশিং ভালো হচ্ছিল না। আর এখন দেখবেন সারা মাসের মধ্যে মাত্র একটা প্রস্তাব আসতেছে, ওই একটা প্রস্তাবেই টাচ দিচ্ছেন, একটাই সাকসেসফুলি করছেন, ওই একটাই আপনার সারা মাস কেন 5 মাসের অথবা 1 বছরের ইনকাম আপনাকে দিয়ে দিচ্ছে, এবং প্যারামুক্তভাবে। কারণ এখন যা হচ্ছে, আপনি প্রফেশনাল, বাইরে প্রফেশনাল, কাজগুলো প্রফেশনাল, সবকিছু স্টেপ বাই স্টেপ। আর কাজ করতে গেলে ভুল ত্রুটি, অভাব, অনটন এগুলো টুকটাক থাকবে। যারা প্রফেশনাল এবং বদ্ধচিত্ত তারা আলোচনা করে জিনিসগুলো সমাধান করে ফেলে, এটা ওই হাতাহাতি অথবা মারামারি হিসেবে পৌঁছায় না। কথা বুঝতে পারছেন? তাহলে অনেক কথা আপনাদের বলে দিলাম, প্রায় 1 ঘন্টা 41 মিনিট 53 সেকেন্ড। মাথা চোখ টোক ধরে গেছে, কারণ আমার ডায়াবেটিক্স, আমার ইদানিং এই সাইডটা আবার প্যারালাইজড হয়ে যাচ্ছে, যার কারণে চোখটা ভেসে থাকে এবং এটা খোলা খোলা দেখতে পারি এবং মনিটা উপরের দিকে থাকে। তো যাই হোক, আর আলো ক্যামেরার দিকে তাকাতে পারতেছি না, অনেক কষ্ট করে চেষ্টা করলাম আপনাদের ভিডিও করে দেওয়ার। তাহলে বায়াস সম্পর্কে আপনাদের যে বিষয়গুলো ছিল সব ক্লিয়ার হয়ে গেল, এবং যতগুলো বকাঝকা দিচ্ছি এই বকাঝকাগুলো প্লিজ ব্যক্তিগতভাবে নেবেন না, অথবা আমার চরিত্রের মধ্যে নেবেন না, অথবা আপনাদের চরিত্রের মধ্যে এটা তৈরি করবেন না। শুধুমাত্র এগুলো রিয়েল কাহিনী অথবা রিয়েল স্ট্যাটাস অথবা রিয়েল ব্রেনের সিচুয়েশন বোঝানোগুলোর জন্যই আমি আপনাদের বলতে বাধ্য হয়েছি। তবে যদি বিপদে পড়েন তখন আপনার মধ্যে এর থেকে আরও খারাপ ভাষা চলে আসবে। এই জন্য বিপদ আসার আগে অন্তত সচেতন থাকতে হবে। তাহলে সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা হয়তো ঈদের পরের থেকেই ভালো কাজ শুরু করতে পারবো, এখনো টুকটাক চেষ্টা করতেছি, যেহেতু একটা কোরবানি ঈদে অনেক খরচ, অনেক কিছু, অনেক দায়িত্ব। তো শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এবং বেশ কিছু প্রবলেমের কারণে অনেকদিন ব্যবসা বাণিজ্য থেকে দূরে ছিলাম। তো আবার চেষ্টা করতেছি আপনাদের মাঝে ফিরে আসার, এবং আপনাদের সহযোগিতা সেটা আমাদের জন্য কৃতজ্ঞতা। আমরা মানে মানবিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা এবং সহমর্মিতার জন্য। এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সিচুয়েশনগুলো ওভারকাম করে আপনাদের সাথে আগের মতো ভালো সার্ভিস নিয়ে চলে আসা যায়। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।